হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কারণ হলো আজকে কিন্তু অনেক লম্বা একটা ক্লাস হতে যাচ্ছে এবং সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে ইউ নিড এনার্জি, স্ট্রেংথ এবং কি লাগবে, ফোকাস লাগবে, তাই না? আজকে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে আমরা সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। দেখো, ফার্স্ট পেপারে সলভিং ক্লাস যখন হলো সেখানে কিন্তু আমরা প্যাসেজ পড়তে পারি, আমরা ভোকাবুলারি শিখতে পারি, এরকম অনেক কিছু ছিল যে আমরা ধরে ধরে পড়ছিলাম। সেকেন্ড পেপারে কিন্তু এরকম প্যাসেজ পড়া কিচ্ছু নাই, ইটস অ্যাবাউট ডুইং আ লট অফ প্র্যাকটিস অ্যান্ড রিহার্সাল, তাই না? সেই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো এবং তারপরে যেসব জায়গাতে তোমার মনে হয় গ্রামাটিক্যাল কোনো কনসেপচুয়াল ঘাটতি থাকতে পারে সেগুলো সুন্দর করে বুঝে নেব। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস বিগিন। আমরা যদি সিলেবাসটা একবার দেখে ফেলি, যেহেতু ফুল সিলেবাস হচ্ছে তোমাদের এক্সাম, এগুলো খুবই সিম্পল, 60 মার্কের গ্রামার আছে। শুরু থেকে প্রিপোজিশনের নিয়মগুলো সহজ, বোর্ডে সাধারণত খুবই ইজি আসে। তারপরে বেসিক যা যা আছে আমরা আলোচনা করে ফেলবো। এরপরে আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, হুইচ ইজ ভেরি সিম্পল, তোমাকে অপশন দিয়ে দেয়াই থাকবে, তাই না? এই জন্য মার্কও কিন্তু একটু কম, এখানে পাচ্ছি আমরা 5 মার্ক। এবং মজার ব্যাপার হলো কোন কোন জিনিসগুলো তোমার অপশানে থাকবে সেগুলো কিন্তু এখানে বলেই দিয়েছে। যেমন ধরো ওয়াজ বর্ন, সাধারণত কোথায় হয় এটা বলো তো? কোনো ব্যক্তির ক্ষেত্রে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে হতে পারে। হ্যাভ টু, হ্যাজ টু, এটা কি জিনিস? আমরা জানি যখন আমরা মডেল ভার্ব নিয়ে কথা বলি তখন আমরা বলি না ইউ শুড ডু ইট, ইউ মাস্ট ডু ইট, ঠিক সেটাকে আমরা বলতে পারি ইউ হ্যাভ টু ডু ইট, এটা তোমার করতে হবে, জোর দিয়ে তখন আমরা বুঝাই। উড রাদার, রাদার মানে কি বরং, যেমন আমরা বলতে পারি আই উড রাদার ডাই দেন বেগিং, ভিক্ষার থেকে মৃত্যুই শ্রেয়, ভিক্ষা করাচ্ছে আমি বরং মরে যাব, বরং অর্থটা বুঝাচ্ছে। হ্যাড বেটার কি বুঝাচ্ছে বলতো? কিছুটা হ্যাভ টু হ্যাজ টুর মতো, বাট দ্য ডিফারেন্স ইজ when you are saying have to, you're forcing it, যে করতেই হবে। আর when you are saying had better, তার মানে হলো এটা করলে ভালো, তাই না? You had better do it, এটা করলে তোমার ভালো হবে, অর্থাৎ কাইন্ড অফ লাইক you should do it, এটা করলে তোমার ভালো হবে কিংবা করা উচিত। আর হ্যাভ টু হলো মাস্ট এর মতো, যে অবশ্যই করতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স? লেট অ্যালোন, এটা কখন বুঝায় বলতো? ও তো ভাই পরীক্ষায় পাসই করতে পারবে না, ফার্স্ট হওয়া তো দূরের কথা, তাই না? হি ক্যানট ইভেন পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্ট্যান্ডিং ফার্স্ট। সুতরাং যখন আমরা বলি যে এটা করতে পারবে না, ওটা তো চিন্তাই করা যায় না, এই ধরনের কিছু বুঝালে তখন আমরা লেট অ্যালোন ইউজ করি। অ্যাজ সুন এস মানে কি? ঠিক যখন চোরটাকে দেখলো পুলিশ, তখনই পুলিশ দৌড়ে তাকে ধাওয়া করা শুরু করলো। একদম যখনই দেখলো তখনই হলো, তখন আমরা as soon as ব্যবহার করি। as soon as the police saw the thief, he started chasing the thief, তাই না? এরপর আছে what's ... like, কি বলা যেতে পারে এই জিনিসটা কেমন বলতো? what's the class in শিখো like, শিখো ক্লাসটা কেমন, সেক্ষেত্রে আমরা এটা বলে থাকি। what does dash look like, মানুষের ক্ষেত্রে কিংবা যে কোনো জিনিসের ক্ষেত্রে বলতে পারি। যেমন আরে বিদেশ থেকে আমার এক বন্ধু আসলো, রাশিয়া থেকে এসেছে, হোয়াট ডাজ হি লুক লাইক, সে দেখতে কেমন। কিংবা নতুন একটি স্মার্ট ওয়াচ কিনলাম, খুব সুন্দর, গিফট হিসেবে আমাকে পাঠিয়েছে, হোয়াট ডাজ ইট লুক লাইক, তখন আমরা এটা ইউজ করি। আর ইন্ট্রোডাক্টরি দেয়ার কিংবা ইট কখন আমরা ব্যবহার করি? সাধারণত ইট ইজ এ পেন, ইন্ট্রোডাকশন দিলাম, এটাকে সূচনা করলাম। দেয়ার আর লট অফ স্টুডেন্টস, সেক্ষেত্রে আমি কিন্তু সূচনা করলাম, তাই না, যে সেখানে অনেক ছাত্র আছে। তাহলে এইটা প্রত্যেকটা অর্থ আমরা কিন্তু বুঝে গেলাম একদম আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করার আগেই। সুতরাং এইভাবে আমরা ধাপে ধাপে সবগুলো শিখে নিব। এগুলো অর্থ ক্লিয়ার? আই হোপ সো। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সেস, এখানে কি আছে? ক্লজেস অর ফ্রেজেস। আর আমরা কনফিউজড হয়ে যে ডাজ ইট মিন ইডিয়মস এন্ড ফ্রেজেস? নো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এখানে কিন্তু ক্লজ আর ফ্রেজের আমাদের যে ডেফিনিশনটা আছে সেটা আরেকবার ঝালাই করে নিব। এবং বোর্ডে যেগুলো আসে এক্ষেত্রে কন্ডিশনাল আসতে পারে, সেটা কি জিনিস আমরা সবগুলো যখন এই টপিকে যাব দেখে নিব। আর কি থাকছে বলতো? রাইট ফর্ম অফ ভার্বস হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি, হাউএভার
এখানে কিন্তু একটু ঝামেলা আছে। আমরা অনেকেই যে ভুলটা করি, ধরো কোথায় গো হবে, কোথায় গোজ হবে, কোথায় গোয়িং হবে, কোথায় হ্যাভ গন হ্যাজ গন হবে, আমরা কিন্তু একটু গুলিয়ে ফেলি। এখন খেয়াল করে দেখবে যে ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ আ লট অফ রুলস। রাইট ফর্ম ভার্বস পড়তে গেলে দেখবে এত এত নিয়ম আছে, বাট 95% অফ দেম ডাজন্ট রিয়েলি ইউ আর নট, ইটস নট ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট টেন্সটা বুঝতে শেখা, যে আচ্ছা এটা কি বর্তমানে হচ্ছে না অতীতকালে হচ্ছে, সে অনুযায়ী বসাতে শেখা, সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা বুঝতে শেখা। এটা যদি আমরা ধরতে পারি তাহলে ধরে নেওয়া যায় এটা আমাদের জন্য অনেক সহজ হবে। আরেকটা কি থাকে বলতো, অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম। যেমন ধর আমি যদি বলি যে আমি একটা থাপ্পড় দিলাম, কি করলাম, থাপ্পড় দিয়ে একটা মশা মারলাম, তখন কি বলবো, আই স্ল্যাপড আ মসকিটো। তার মানে হু ইজ দ্য সাবজেক্ট, আই অ্যাম, আমি কর্তা, আমি কাজটা করলাম, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে। আবার যদি এমন হয় যে বিরাট বড় একটা দৈত্য আসলো, তার কাছে আমি মশার মতো ক্ষুদ্র, সে আমাকে একটা থাপ্পড় মারলো, তখন আমি কিন্তু অবজেক্ট হয়ে গেলাম, কর্ম হয়ে গেলাম, তাই না, প্যাসিভ হয়ে গেল, আই অ্যাম স্ল্যাপড। এই জিনিসটা আমাদের ধরতে পারতে হবে, যেটা নিয়ে তোমাদের প্রায় কনফিউশন হয়। সুতরাং অ্যাক্টিভ, প্যাসিভ, সিঙ্গুলার, প্লুরাল, টেন্সের বিভিন্ন ফর্ম উইল গো ইনটু ডেপথ হোয়াইল উই আর গোনা ডিসকাস দিস। সেটা তখন দেখবো আমরা। ন্যারেটিভ স্টাইল, ডাইরেক্ট টু ইনডিরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা, ইটস ভেরি সিম্পল। ন্যারেশন জিনিসটা আমাদের কাছে অলরেডি অনেক ক্লিয়ার। তারপর কি কি ব্যাপার খেয়াল রাখতে হয় ন্যারেশনে? সাধারণত শুরুতে মাথায় রাখতে হয় কিছু শব্দ চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো নাও হয়ে যায় দেন, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, তাই না? এই যে ছোট ছোট শব্দের চেঞ্জ, সেগুলো মাথায় রাখতে হয়। তারপর আরো কিছু ব্যাপার আছে। আমরা যদি বলি যে বাক্য কিভাবে চেঞ্জ হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, সেগুলো কিভাবে চেঞ্জ হয় দেখতে হবে। যেমন উই ক্যান সে হুররা উই হ্যাভ ওয়ান আ গেম, এটা কি হয়ে যাবে, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট ইউ হ্যাভ ওয়ান দ্য গেম। এই ধরনের চেঞ্জগুলো আমাদের কিন্তু শিখতে হবে। তো সূক্ষ্ম সূক্ষ্ম ন্যারেশনের চেঞ্জগুলো আমরা দেখে নিব। মডিফায়ার্স, ভেরি সিম্পল। যখন এখানে যাব আমরা দেখব এইটার কনসেপ্ট এখনো অনেকের কাছে ক্লিয়ার না। মডিফায়ার বলতে কি বোঝায়? তুমি যদি চিন্তা করো, এই যে ধরো ফোনে মডিফিকেশন থাকে না, যে ভাই ফোনে কি কি ফিচার আছে, বা একটা ফোনের বিশেষত্ব কি 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 জিনিসপত্র সেখানে আমি পাচ্ছি ফ্যাসিলিটিস হিসেবে, সেটাকে আমরা বলতে পারি মডিফিকেশন। সো মডিফাই করা মানেই হলো আমরা সেটাকে বিশিষ্ট করে তুলছি, আইডেন্টিফাই করছি, সেটা গুণ বা বিভিন্ন যে বৈশিষ্ট্য সেগুলো উল্লেখ করছি। এই জিনিসটা কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখব আমরা আলোচনা করে নিব। সেন্টেন্স কানেক্টরস, কানেক্টর একটা মজার জিনিস, সেটা আমরা তখন দেখব। সিনোনিম, অ্যান্টোনিম, দিস ইজ অ্যাকচুয়ালি আ লিটল বিট ডিফিকাল্ট or it can be very simple depending on your vocabulary. যার ভোকাবুলারি ভালো সে অনেক ভালো করবে, যার ভালো না সেও ভালো করবে, কিন্তু একটু মাথা খাটাতে হবে। পরীক্ষার হলে কিন্তু সবসময় শব্দ মাথায় আসে না। কারণটা কি, আমরা ইংরেজি শব্দ দেখলে সেটা বাংলাটা ধরতে পারি, কিন্তু যদি বাংলায় বলি কিং কর্তব্য বিমূঢ়, এটার ইংরেজি কি হবে তখন কিন্তু মাথায় আসে না, তাই না? কিন্তু আমরা মাথা খাটিয়ে বলতে পারি যে আই ফিল পাজলড, অ্যারো মারো বিফারো, হতবাক হতভম্ব হতবিয় ভল। বুদ্ধি খাটিয়ে আমরা বলতে পারি ডিসকম্ববিউলেটেড, একদম বিশ্ব অভিভূত হয়ে যাওয়া। অনেক কিছু কিন্তু বলা যায়, কিন্তু পরীক্ষার হলে তোমার শব্দটা তখনই মাথায় আসবে when you have a lot of practice. And that is the theme for today's class. If you want to score the highest in grammar, it requires a lot of practice from your previous board questions. So আমরা কিন্তু আজকে সুন্দর মতো সলভ করব 3টা ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন। শুধু তাই না, বিভিন্ন বোর্ড থেকে নেওয়া ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একসাথে করে বোর্ড কোয়েশ্চেন। আর কি থাকলো লাস্টে, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন। ইট ইজ ভেরি সিম্পল, খুব ছোট্ট কিছু নিয়ম আছে, আমরা দেখে নিব। এরপর যদি চলে যায় রাইটিং পার্টে, কম্পোজিশন। এখানে কি আছে বলতো, ফর্মাল লেটার রাইটিং কিংবা ইমেল যেটাই আসুক, এটা আমরা সবাই জানি যে ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইটস অ্যাবাউট মেনটেনিং দ্য ফরম্যাট। বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, ছোট্ট করে লিখলেই হচ্ছে, সাধারণত এক পৃষ্ঠাতে হয়ে যাচ্ছে। সুন্দর করে ফরম্যাটটা মেনটেন করে এক পৃষ্ঠা লিখলে তুমি পেয়ে যাচ্ছ 10 মার্ক। যদিও রাইটিং এ কখনোই টিচার ফুল মার্ক দিবেন না, বাট ইট ইজ পসিবল টু গেট 8 or 9 মার্ক, তাই না? আর এখানে মজার ব্যাপার যে 2বার প্যারাগ্রাফ লিখতে হবে। আগে যেরকম আলাদা করে এসে কম্পোজিশন ছিল, সেটা কিন্তু এখন নাই। আমরা দেখতে পাচ্ছি লিস্টিং, ডিসক্রিপশন, প্যারাগ্রাফ উইদিন 200 ওয়ার্ডস।
আর কম্পারিজন কন্ট্রাস্ট অথবা cause and effect paragraph within 200 words, it contains a lot of mark, 30 mark. গ্রামারে এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে যে মার্ক পাচ্ছ তার অর্ধেক পেয়ে যাচ্ছ জাস্ট 2টা প্যারাগ্রাফ লেখার মাধ্যমে। So obviously, you really have to know what is the format of listing description, cause and effect, comparison contrast. We're going to talk about it in details when we'll get to there. Okay? সুতরাং তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেয়ে গেলাম যে পরীক্ষায় কি কি থাকবে তোমার চ্যালেঞ্জ। এন্ড শুরুতে এটাই বলে নিব, আমরা অনেকে ভাবি যে আরে ধুর এগুলো আমার লেখার দরকার নাই, পরীক্ষার হলে এমনিই পেরে যাবো। বাট মনে রাখবে একটা ব্যাপার যে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। কিরকম? ধরো তুমি অনেক ক্রিকেট খেলা দেখলো, তুমি খুব ভালো করে জানো কিভাবে শটটা খেলতে হয়, কিভাবে এরকম কভার ড্রাইভ করতে হয়, বাট আনলেস ইউ অ্যাকচুয়ালি গো টু দ্য ফিল্ড অ্যান্ড ডু দ্য ব্যাটিং, তোমার শরীর কিন্তু ওই অভ্যস্তটা হতে পারবে না। সে যদি অনেক সুন্দর করে তুমি এগুলো দেখে আসছো, অ্যানালাইসিস করে আসছো, বাট তুমি যদি না খেলো, শরীরে একটা অভ্যস্ততা আছে না, রিফ্লেক্সের ব্যাপার আছে, টাইমিং এর ব্যাপার আছে, এটা কিন্তু তুমি পারবা না। ঠিক সেরকম ভাবে অনেকে আমরা মনে করি যে ধুর এগুলো আবার হাতে লিখে লিখে করবো, দরকার নাই, আমি বরং দেখে রাখি, পরীক্ষার হলে এমনিই পারবো। এইখানেই ঝামেলাটা বাঁধে। তখন দেখা যাবে যে ইমেল লিখতে গিয়ে আচ্ছা এটা কি এখানে লিখবো না এখানে লিখবো, কনফিউজড হয়ে যায়। গ্রামারের ক্ষেত্রেও ন্যারেশন এইটা কি জানি হবে শব্দটা, কনফিউজড হয়ে যায়। সুতরাং প্র্যাকটিস মানে শুধু পড়া না, প্র্যাকটিস মানে লেখা, কারণ পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে, তাই না? এবং লিখলে কি হবে বলো তো ভালো ভালো দিকগুলো। নাম্বার 1, তোমার লেখায় স্পেলিং মিস্টেক অ্যান্ড গ্রামাটিক্যাল এরর এটা অনেকখানি কমে আসবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশন ইন দ্য এক্সাম হল। কারণ হলো টিচার কিন্তু জানেন না যে তুমি কত মনোযোগী একজন শিক্ষার্থী, তুমি কত ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, তোমাকে স্কুলে সবাই ধন্য ধন্য করে। They don't know and they don't care. The only way you're presenting yourself in front of the teachers is by through your exam paper. And সেখানে যদি তুমি একটা গ্রামাটিক্যাল মিস্টেক করে রাখো, ইমপ্রেশনটা কিন্তু অনেকখানি কমে যাবে, তাই না? টিচার ভাববেন যে ও তো আসলে ইংরেজিতে খুব একটা ভালো না, এবং সেটার খেসারত দিতে হবে রাইটিং পার্টে বেশি করে, যে অনেক মার্ক ওখানে কমে যাবে। ঠিক একইভাবে শুরুতে যে 60 মার্কের গ্রামার সেখানে যদি অনেক খারাপ করে আসো তুমি, ওকে দিয়ে তো হবে না, টিচারের ইমপ্রেশন কিন্তু খারাপ হয়ে যাবে। সেজন্য রাইটিং পার্টে ইমপ্রেশন ভালো রেখে বেশি মার্ক পেতে চাইলেও কিন্তু তোমার গ্রামারে 60 মার্কে একটা ভালো মার্ক ক্যারি করতে হবে, অ্যাটলিস্ট 50 মার্ক তোমার পাওয়া উচিত। আর যদি এর থেকে কম পাও তাহলে ইংলিশে A+টা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে, সুতরাং এটা করা যাবে না। সো নাম্বার 1, তুমি যখন অনেকবার লিখছো তখন তোমার রাইটিং এ গ্রামাটিক্যাল এরর অ্যান্ড স্পেলিং মিস্টেকস অনেকখানি কমে আসে। নাম্বার 2, পরীক্ষার হলে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল থিংস ইজ টাইম ম্যানেজমেন্ট। একটুর জন্য লিখতে পারি না, একটুর জন্য এটা হয় না, এই জিনিসটা যেন না হয়। তুমি প্র্যাকটিস করতে করতে মাথার ভিতরে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যে আচ্ছা দিস ইজ দ্য প্যারাগ্রাফ, দিস ইজ মাই প্ল্যান, আমি এভাবে 3 পৃষ্ঠা লিখবো। ওকে, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট উইল রিকোয়ার মি, লেটস সে 15 মিনিটস। এত সময় লাগার কথা না 3 পৃষ্ঠা লিখতে, লেটস সে 10 মিনিটস, সুন্দর করে গুছিয়ে লিখলে, তাই না? সো টাইম ম্যানেজমেন্ট। ডাজ ইট রিয়েলি মিন যে আমি শুধুমাত্র এই সময়ের ভিতর লিখে ফেললাম? না, টাইম ম্যানেজমেন্ট মিনস যে ওই সময়ের ভিতরে লিখতে তো সময় লাগে না, প্ল্যান করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আচ্ছা, কজ এন্ড ইফেক্ট লিখতে হবে, কোন কোন কজগুলো আমি লিখতে পারি, কোন কোন ইফেক্ট লিখতে পারি, কম্পারিজন কন্ট্রাস্টে কোন কোন তুলনা নিয়ে আসবো, কম্পারিজনে কোন কোন পার্থক্য নিয়ে আসবো, কন্ট্রাস্টে। এই যে পরীক্ষার হলে সুন্দর মতো অ্যানালিসিস করে ফেলা, সুন্দর মতো প্ল্যানিংটা সেট করে ফেলা, এইটার জন্যই কিন্তু সময়টা যায়। আর যারা একটু সুন্দর করে ইমপ্লিমেন্টেশনটা করতে পারে পরীক্ষার হলে, বাস্তবায়ন করতে পারে, দে আর দ্য ওয়ান্স হু সাকসিড। আর আমি লিখলাম কিন্তু অত ভালো না, আরো ভালো করা যেত, গুছিয়ে লিখতে পারিনি, লেখা সুন্দর হয় না, কাটাকাটি হয়েছে, লেখাটা বাঁকা হয়ে গেছে। ইট শোস ল্যাক অফ কনফিডেন্স। ওই যে বললাম টিচার তোমাকে চেনেন না, তোমার খাতাটার মাধ্যমে তোমাকে বিচার করবেন। ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ভেরি কনফিডেন্ট, যে আমি খুব আত্মবিশ্বাসের সাথে লিখেছি। ইউ হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাজ ডিসিপ্লিন, খুব গুছানো ভাবে লিখেছো। ইউ হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাজ স্টাইলিশ অ্যান্ড স্মার্ট, একটা স্মার্ট একটা ব্যাপার থাকবে, লেখাটা দেখতে ভালো লাগে, টিচারের মনটা ভালো হয়ে গেল, তাই না? সুতরাং পরীক্ষার হলে আমরা কি কি করব, কি কি মাথায় রাখবো, কেন প্র্যাকটিস করব, সেগুলো তো জানলাম। তাহলে এখন প্র্যাকটিসিংটা আমরা শুরু করি, স্টার্টিং উইথ বোর্ড কোয়েশ্চেন। শুরুতে কি আছে বলতো? সুইটেবল প্রিপোজিশন, সিম্পল জিনিস, প্রিপোজিশন আমরা সবাই জানি। আমরা শুরুতে এটা একটু পড়ে নেই,
তারপর আমরা সলভ করব এবং কি বললাম লিখতে হবে কিন্তু So, অবশ্যই খাতাটা নিয়ে বসো তোমরা লিখতে থাকো তারপর আমরা সলভ করে উত্তরটা দেখব দেখি যে কয়টা হলো মিলিয়ে নিব আমরা সবাই মিলে ঠিক আছে এবার তাহলে আমরা সলভ করা শুরু করি শিল্পী ম্যারিড রাশেদ ড্যাশ দ্য এজ অফ 15 কি হতে পারে অ্যাট হবে ইন হবে অন হবে এগুলো অর্থ কিন্তু জানতে হবে ইন মানে হচ্ছে মধ্যে অন মানে হচ্ছে উপরে অ্যাট মানে হচ্ছে তে 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 মানে কি তে অথবা এ মূলত এটাই হচ্ছে বিভক্তি আমরা পড়ি না তো এটা সেরকম কত বছর বয়সে বয়সের সাথে এ যুক্ত হয়েছে সে দ্যাট সুতরাং 15 বছর বয়সে তাহলে কি হওয়া উচিত বলতো অ্যাট হওয়া উচিত অ্যাট দ্য এজ অফ 15 marrying dash daughters dash an early age is a standard practice dash many families living in rural Bangladesh অনেকগুলো একসাথে চলে আসলো তাই না ভয় পাওয়ার কিছু নাই মেয়েদেরকে অথবা ছেলে হোক যাই হোক না কেন বিয়ে করিয়ে দেয়া এটাকে বলে ম্যারিং অফ কেমন এই জিনিসটা আমরা মনে রাখবো ম্যারিং অফ সবসময় এটাই হয় যেহেতু বয়সের কথা আবার আসলো তাহলে কি হবে at an early age is a standard practice তারপর কি হতে পারে for many families for মানে কি বলি তো জন্য অনেক পরিবারের জন্য গ্রামে বাস করা অনেক পরিবারের জন্যই এটা একটা স্বাভাবিক চর্চা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে করিয়ে দেয়া বুঝে গেলাম এবার এই নাম্বারে আসি ড্যাশ আর ওয়েটিং শিল্পী joined a local empowerment group that helps her dash the tools needed to gradually change cultural practices এখন সে কি বিয়ের আগে করলো না বিয়ের পরে করলো এটা কিন্তু বইয়েও ছিল সো যারা বই পড়েছে তারা খুব ভালো করে জানি যারা হয়তো বইয়ের প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়েনি বা মনে নেই তারাও কিন্তু জাস্ট কমন সেন্স খাটিয়ে বলতে পারি যেহেতু বিয়েটা শুরুতে হয়ে গেল তাহলে বিয়ের পরে কথা এখন বলছে তাহলে কি হবে আফটার হার ওয়েডিং লোকাল এম্পাওয়ারমেন্ট দ্যাট হেল্পস হার ড্যাশ দ্য টুলস কি দিয়ে সাহায্য করে ওই বিভিন্ন যন্ত্রপাতি বা উপকরণ দিয়ে সাহায্য করে উপকরণ দিয়ে সাহায্য করে উইথ দ্য টুলস তারপর এটা আমরা পড়লাম particularly those pertaining dash to early marriage and pregnancy pertaining to হবে সবসময় এটা হয় ওয়ান্স अगेन এখানে কি ফর হতে পারতো না ইন হতে পারতো না না হতে পারে না যেমন ধরো আমার মনে আছে এখনো ছোটবেলায় ছিল এক্সেল এটা পরে কি হতে পারে হি এক্সেলস ড্যাশ মিউজিক এক্সেল মানে পারদর্শী হওয়া মনে হতো অ্যাট হলেই তো ভালো হয় তাই না মিউজিকে পারদর্শী ওই যে এ অথবা তে তাহলে তো কমন সেন্স ওটাই হয় বাট আই ওয়াজ রং এক্সেলের সাথে ইন হয় মিউজিকের ভেতরে সে পারদর্শী গানের জগতে সে পারদর্শী সুতরাং কিছু ক্ষেত্রে ইউ হ্যাভ টু নো যে এক্সেলের সাথে কি হলো ওইটার সাথে কি হয় অ্যাকাস্টম টু হয় অ্যাডজাস্ট উইথ হয় এগুলা কিন্তু জানতে পারতে হবে সেরকম পারটেনিং টু হয় মানে হলো প্রাসঙ্গিক পেরে গেলাম দিস গ্রুপস অ্যাক্টিভিটিস include discussion dash how to change behavior related dash reproductive health as well as one-on-one counseling কিসের উপরে আলোচনা হয় ডিসকাশন অন তাই না উপরে মানে অন কিসের উপর আলোচনা ডিসকাশন অন আর এখানে কি হবে রিলেটেড কি হতে পারে কিসের দিকে বলো তো কিসের দিকে হতে পারে রিলেটেড টু অর্থাৎ প্রজনন যে স্বাস্থ্য মাতৃস্বাস্থ্য সেটার সাথে সম্পর্কিত সেটার দিকে সম্পর্কিত লাইক শিল্পী many of the girls got assistance dash this empowerment group empowerment গ্রুপের থেকে হতে সাহায্য পায় তাহলে কি হবে from এইবার চলো তাহলে উত্তরটা দেখে ফেলি সবগুলো আমরা সলভ করে ফেললাম it was quite easy আশা করি সবাই পেরেছি তারপরও এখন যদি তোমরা সত্যি খাতা নিয়ে লিখো মিলিয়ে দেখো কারো কারো কিন্তু
দু একটা ভুল হয়েও যেতে পারে। ভুল হওয়াটা লজ্জার কিছু না, দোষের কিছু না, বাট ভুল সংশোধন না করা কিংবা ভুল নিয়ে বসে থাকা, দ্যাট ইজ ভেরি এম্বারাসিং, তাই না? ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে আল্লাহ কয়দিন পর পরীক্ষা এখনো পারছি না, কোনো ভয় নেই, সবই পারবা। বাট একটু বুঝতে হবে যে তোমার অবস্থানটা কোথায়। সব যদি সঠিক আলহামদুলিল্লাহ, যদি 2-3টা ভুল হয় তাহলে বুঝতে হবে একটু পড়তে হবে, 4-5টা ভুল হলে তো খুবই সিরিয়াসলি আটঘাট বেঁধে মাঠে নামতে হবে। কেমন? তাহলে চলো আমরা সামনে আগাই। এখানে আমরা কি করব? সুইটেবল ফ্রেজ, ওয়ার্ডস, ওই যে আমরা পড়েছিলাম হ্যাভ টু, হ্যাজ টু, সবই তো দিয়ে দেওয়া আছে, সেটা আমরা করে ফেলি। এক্ষেত্রে প্রথমেই আমরা বক্সে যেগুলো দেওয়া আছে সবগুলো পড়ে রাখবো সুন্দর করে। কেমন? তারপর আমরা যে কাজটা করব, আমরা এখানে নিজেরা মনে মনে সলভ করে ফেললাম। যেটা সলভ করব দাগ দিয়ে রাখবো, দাগ দিয়ে রাখবো। তাহলে সুবিধাটা কি হবে বলি। তুমি যখন এটা সলভ করতে যাচ্ছ, সবগুলো আবার পড়তে হলে সময় বেশি যাবে না। আর তুমি যদি যেগুলো হয়ে গেছে ক্রস দিয়ে রাখো, তাহলে ওগুলো দেখতে হবে না, ওগুলো অলরেডি কভার্ড। এইভাবে তোমার জন্য মানসিকভাবে সহজ হবে যে ভাই কম সময়ে পুরোটা আমি সলভ করে ফেলতে পারছি। সো লেটস স্টার্ট। সুস্মিতা ইজ ভেরি অনেস্ট। সে খুব সৎ একজন ব্যক্তি। She dash resign the post that earn money in a dishonest way. মানে অসৎভাবে অর্থ উপার্জনের বদলে সে বরং চাকরি ছেড়ে দিবে। তাহলে কি বলা যেতে পারে? অসৎ পথে উপার্জনের চেয়ে বরং সে চাকরিই ছেড়ে দিবে। তাহলে কি হওয়া উচিত বলতো? আমরা এটা দেখেছিলাম would rather, ঠিক কিনা? যে বরং সে ছেড়েই দিবে এটা করার থেকে। পেয়ে গেলাম, খুবই সিম্পল। করে ড্যাশ ইউর নিউ ড্রেস ড্যাশ, তোমার নতুন জামাটা কেমন, এটাই তো হওয়া উচিত। তাহলে কি হবে? হোয়াটস ইউর নিউ ড্রেস লাইক, এটা তাহলে আমরা বি নাম্বারে দিতে পারি। হয়ে গেল। এবার সি নাম্বারটা করি আমরা। ড্যাশ না, সুকান্ত ড্যাশ অন 25 অগস্ট 1926, তাহলে কি হবে? জন্ম হয়েছে কবে সেটা বলেছে, তাহলে অবশ্যই সিতে হবে ওয়াজ বর্ন। পেরে গেলাম। I cannot remember the title of the book, বইয়ের নামই মনে নাই। ড্যাশ the details of the story, ভাই বইয়ের নামই মনে নাই, বইয়ের ভিতরে কি ছিল সেটা তো মানে চিন্তাই করা যায় না। কি ছিল? লেট অ্যালোন, তাই না? যে এটাই পারে না, পরীক্ষায় পাশই করে না, আর ফার্স্ট হবে সেটা তো চিন্তাই করা যায় না, সেক্ষেত্রে লেট অ্যালোন ইউজ করি। এরপর কি হবে? ইউ লুক ভেরি ডার্টি, খুবই অপরিচ্ছন্ন, ময়লা দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক ব্যাথ বিফোর ইউ গো টু বেড, ঘুমানোর আগে গোসল করলেই ভালো হয়। তাহলে কি একদম অর্ডার করলো যে ইউ মাস্ট ডু ইট? না, বললো ইউ শুড ডু ইট, করলে ভালো হয়। তাহলে আমরা কি বলবো? ইউ হ্যাড বেটার, তাই না? তাহলে এই নাম্বারে হবে হ্যাড বেটার ডু ইট বিফোর ইউ গো টু বেড। ঠিক আছে। এফ নাম্বারে আসি। প্যানিক সিজড মি ড্যাশ এ হার্ড হিজ রোরিং ভয়েস, সে গর্জন করে উঠলো। হয়তো তোমার টিচার খুব রেগে গেছেন কিংবা বাবা রেগে গেলেন, তখন কি হয়? তার কণ্ঠ শোনার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। সাথে সাথে কি? অ্যাজ সুন অ্যাজ, খুবই সহজ ছিল। মাই মাদার ইজ ইল, শি ড্যাশ বি শিফটেড টু হসপিটাল, একটু কমন সেন্স খাটাই আমরা। মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিতেই হবে। আমরা কেবল নিলে ভালো হয় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নিতেই হবে, নেয়াই উচিত। তাহলে এখানে আমরা ইউজ করতে পারি হ্যাজ টু। She has to be shifted to hospital. 8 নম্বরে চলে আসি। I have never seen a ghost. এটা ভূত দেখতে কেমন হয়? What does a ghost look like? তাই না? একটা পারসন বা একটা এরকম ক্ষেত্রে আমরা সাধারণত what does এটা ইউজ করে থাকি। আই নাম্বারে আসি। ওই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কিংবা ইট ছিল। ড্যাশ লিভড আ বয় নেম নিউটন, তাহলে কি হবে? দেয়ার লিভড আ বয়। যে নাম্বারে আসি। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, ড্যাশ সেমস, কি হবে? ইট সেমস। তাহলে তো হয়ে গেল। আমরা দেখে ফেলি উত্তর। ইট ওয়াজ ভেরি সিম্পল। আশা করি সবাই পেরেছি, না পারার কোনো কারণ নাই। ঠিক আছে। এখন এখানে একটু ছোট্ট করে বলি, আর একটা ব্যাপারে
একটু কনফিউশন থাকতে পারে যে আমরা তো জানি হ্যাড এর পরে ভার্বের কি হয়, ফার্স্ট পারফেক্ট ফর্মটা হয়, ফার্স্ট পার্টিসিপলটা হয়, যে আই হ্যাড গন দেয়ার, আই হ্যাড ইটেন ইট। তাহলে হ্যাড বেটারের পরে কেন বেস ফর্ম হচ্ছে? কই ছিল এটা হ্যাড বেটার ইট, এখানে কেন বেস ফর্ম বসলো? এর কারণ হলো শুধু হ্যাড হলে অবশ্যই ফার্স্ট পারফেক্ট হতো, বাট হ্যাড বেটার যখন একসাথে আসে তখন সেটা কিন্তু মডাল ভার্বের মতো হয়ে যায়। হ্যাড বেটার মানে কি? আমরা বলতে পারি হ্যাড বেটারটার সাথে শুড এর সম্পর্ক আছে, ঠিক যেরকম ভাবে হ্যাজ টু এর সাথে মাস্ট এর সম্পর্ক আছে। আর আমরা এটা খুব ভালো করে জানি মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বে বেস ফর্ম বসে। এইটারও কিন্তু অনেকের কনফিউশন যে হোয়াট ইজ এ বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আর বেস ফর্ম যেটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো প্রেজেন্ট ফর্মও গো হতে পারে, বেস ফর্মও গো হতে পারে, বাট when you're saying he go to school তখন es যুক্ত হবে না, goes to school থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে সামটাইমস প্রেজেন্ট ফর্মে এস বাই এস যুক্ত হয়, যেটা বেস ফর্মে কখনো হবে না। বেস ফর্ম সবসময় একদম রুট ওয়ার্ড যেটা ছিল সেটাই থাকবে। এবং মডেল ভার্বের পরে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, মাস্ট, শুড, ডেয়ার, নিড সবগুলো পরে কি হবে? বেস ফর্ম বসবে। ক্লিয়ার অন দিস? গুড। এবার চলো তাহলে আমরা যাই সুইটেবল ক্লজেস আর ফ্রেজেস, তাই না? এখানে মূলত আমরা খেয়াল করে দেখবো যে কন্ডিশনাল সেই জিনিসটাই বেশি কাজে আসবে। ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, ড্যাশ আই লাইক ফটোগ্রাফি ভেরি মাচ, তাহলে কি হতে পারে বলো তো? বলতে পারি আই উড টেক সাম ফটোগ্রাফ, আই উড বিকাম আ ফটোগ্রাফার, এগুলো বলতে পারি। তাহলে এটা করার আগে কন্ডিশনাল জিনিসটা আমরা একটু বেসিক আইডিয়াটা নিয়ে রাখি, যদি আমরা মোটামুটি সবাই জানি। তারপরও কি হতে পারে বলতো? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল। কিরকম? ধরো ইফ ইট রেইনস ইট গেটস ওয়েট, এটা হলো জিরো কন্ডিশনাল। শর্ত টর্ত না, একটা জেনারেল কন্ডিশন বুঝাচ্ছি। বৃষ্টি হলো তো বারান্দায় জামা কাপড় ভিজে যায়, তাই না? যে ভাই ইফ আই স্লিপ আই গেট হাংরি, বিকালবেলা ঘুম থেকে ঘুমায় গেলে আমার পরে খিদা লাগে, অনেক সময় রাতে ঘুম ভেঙে একটু খিদা পায়। সো যখন তুমি কোনো শর্ত দিচ্ছ না, জাস্ট নর্মালি বলছো যে ভাই এরকম হলে তো এরকম হয়, তখন আমরা বলি প্রেজেন্ট টেন্স, বাম দিকেও প্রেজেন্ট থাকে, ডান দিকেও প্রেজেন্ট থাকে। যেমন কি ইফ ইট রেইনস মাই ড্রেস গেটস ওয়েট, যদি বৃষ্টি হয় আমার জামাটা ভিজে যায়। এইবার যদি আরো একটা ব্যাপার, ইফ আর ওয়েন, এখানে একটা পার্থক্য আছে। ইফ মানে আমরা জানি যদি, ওয়েন মানে আমরা জানি যখন। দুইটা কিন্তু খুব কাছাকাছি অর্থ দেয়, বলতে গেলে পার্থক্য করা যায় না, তারপরে যদি একটু জেনে রাখতে চাই ক্লিয়ার হতে। ধরো বললাম ইফ মাই ফ্রেন্ড কলস টেল হিম আই এম হিয়ার, যদি আমার বন্ধু ফোন করে তাকে জানিও আমি এখানে আছি। একে বাক্য বলতে পারি when my friend will call tell him I'm here। পার্থক্য কোথায় বলো তো? when এর ক্ষেত্রে তুমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যাপারটা ঘটবে, যখন ঘটবে তখন তুমি এটা জানাও। ইফ এর ক্ষেত্রে তুমি কিন্তু জোর দিয়ে বলছো না ঘটবে নাকি ঘটবে না, ইউ আর নট শিওর অফ দ্যাট, সো ইউ আর জাস্ট সেইং ইফ ইট হ্যাপেন্স, যদি ঘটে তাহলে তাকে জানাও। তার মানে ওয়েনটা একটু জোর দিয়ে বলা যে ভাই এটা হবে, আমি জানি এটা অবশ্যই হবে, যখন হবে তখন এটা করো। আর ইফটা মানে হলো সম্ভাবনা, যে হবে কিনা শিওর না, বাট যদি হয় তাহলে এটা করো। তাহলে ইফ আর ওয়েন এই পার্থক্যটা আমরা কিছুটা বুঝলাম। তাহলে জিরো কন্ডিশনাল মানে কি? তুমি কোনো শর্ত দিচ্ছ না, কন্ডিশন মানে কিন্তু শর্ত। তুমি জাস্ট বলছো যে ভাই এরকম হলে এরকম হয়, দুইটাই প্রেজেন্ট থাকছে। ফার্স্ট কন্ডিশনালে কি হয়, বাম দিকে থাকে প্রেজেন্ট, আমরা বাম ডান লিখে দেই, বাম দিকে থাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারি, ডান দিকে থাকে ফিউচার। যেমন কি বলতে পারি ইফ আই স্টাডি রেগুলারলি আই উইল ডু ওয়েল ইন দি এক্সাম, তাই না? পরীক্ষা তো আজকে হবে না, আরো পরে হবে। আমি যদি এখন পড়াশোনা করি তাহলে আমি ভবিষ্যতে ভালো করব। তাহলে বাম দিকে প্রেজেন্ট হলো, ডান দিকে ফিউচার হলো। তার মানে ফার্স্ট কন্ডিশনাল মানে হলো এমন একটা বিষয়, এমন একটা শর্ত যেটা সম্ভব বাস্তবে,
যেমন আমি আরো বলতে পারি if I study regularly I'll stand first. নিয়মিত পড়াশোনা করলে আমি কিন্তু ভবিষ্যতে পরীক্ষায় প্রথম হব, তাই না? সো ফার্স্ট কন্ডিশনাল মানে এটা পসিবল এবং এটা হবে, হওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড কন্ডিশনাল, সেক্ষেত্রে আমি কি করব বলতো, পাস্ট ইনডেফিনিট দিব, আর এখানে কি দিব, পাস্ট পারফেক্ট সম্ভবত এভাবে করে দিব। আর থার্ড কন্ডিশনালে এখানে পাস্ট পারফেক্ট, ওখানেও এরকমই একটা জিনিস হবে। এই যে চলো আমরা এখন এক্সারসাইজের মাধ্যমে দেখে ফেলি। ইফ আই হ্যাড আ ক্যামেরা, আরে উত্তর দেখানোর আগে আর একটু সেকেন্ড আর থার্ডটা অতটা ক্লিয়ার করে বলা হয়নি। সেকেন্ডে বাম দিকে কি হবে, বাম দিকে হবে পাস্ট ইনডেফিনিট, ডান দিকে হবে would। থার্ড কন্ডিশনালে বাম দিকে হবে পাস্ট পারফেক্ট, ডান দিকে হবে would have। তাহলে আবারও বলি, ফার্স্ট কন্ডিশনালে বাম দিকে হলো প্রেজেন্ট, ডান দিকে হলো ফিউচার ইনডেফিনিট। যে if I study I will do well, এখানে কি হলো, if I studied I would do well, তাই না? and had I studied বা if I had studied I would have done well। তাহলে মোটামুটি কিন্তু কন্ডিশনাল কি কি আসে আমরা একটু আইডিয়া পেয়ে গেলাম। এবার তাহলে চলো দেখি, if I had a camera, যদি আমার ক্যামেরা থাকতো তাহলে কি হবে। তোমার মনে হতে পারে এটা কি পাস্ট পারফেক্ট, এটা কিন্তু পাস্ট পারফেক্ট ঠিক না। যদি তো হ্যাড আই আগে বসতো তাহলে পাস্ট পারফেক্ট হতো। এখানে কিন্তু ইফ আই হ্যাড আ ক্যামেরা বলতে পাস্ট ইনডেফিনিটের মতোই মিন করছে। আই উড সেকেন্ড কন্ডিশনাল হয়ে গেল। দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, তাহলে কি হবে, সাধারণত দো কিংবা অলদো এর অর্থ হলো যদিও। আমরা সাধারণত এটা কি করি, বিপরীত কিছু একটা বোঝাতে ব্যবহার করি। যদিও সে ফাঁকিবাজ তারপরে পরীক্ষায় ভালো করেছে, যদিও সে মেধাবী তারপরে পরীক্ষায় খারাপ করেছে, বিপরীত করে বলবো আমরা, তাই না? তাহলে দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট আমরা কি বলতে পারি, হি ডিড নট ডু ওয়েল ইন হিজ এক্সাম, হি কুড নট পাস ইন হিজ এক্সামিনেশন। মেধার সাথে সম্পর্কিত বলছে, মেধার বিপরীত একটা ফলাফল আমরা এর পরের লাইনে বলবো। সিম্পল হয়ে গেল। জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে ওয়াইল, কি বলতে পারি আমরা, ওয়াইল এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কেমন, while he was walking, while he was crossing the road, এরকম করে আমরা বলে দিব। I am not a rich man, আমার টাকা পয়সা খুব বেশি নেই। The car is too expensive, dash। কি হবে বলো তো, too expensive to buy, এটা বলতে পারি। আরো সুন্দর করে বলতে পারি for me to buy, এটা কিনা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। পেরে গেলাম। লাস্টে আছে there was a proverb that dash, so you should make friendship with a gentleman। তাহলে কি হতে পারে, এইটা হলো একটা কঠিন জিনিস, এখানে আসলে idioms and phrases চলে আসলো, তাই না? এখানে আমরা বলতে পারি a friend in need is a friend indeed, অর্থাৎ বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। আরো সুন্দর করে বলতে পারি, এখানে কি জোর দিল, আমরা যেন ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করি। তাহলে কি হবে, তুমি কেমন সেটা তোমার চারপাশে মানুষদের দেখলে বোঝা যাচ্ছে। A man is known by the company he keeps, তাই না? তাহলে কিন্তু আরো সুন্দর হলো প্রভার্ব, যেটা মাথায় এসে লিখে দিবা, আমরা উত্তরগুলো দেখে ফেলি। তাহলে দেখা গেল যে ইটস নট দ্যাট ডিফিকাল্ট, কোয়াইট ইজি। জাস্ট আমরা কন্ডিশনালটা একটু মাথায় রাখবো। কি বললাম, কন্ডিশনাল ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল মানে কি, বাম দিকে প্রেজেন্ট থাকবে, ডান দিকে ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ স্টাডি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম। সেকেন্ড কন্ডিশনাল কি, বাম দিকে পাস্ট ইনডেফিনিট, ডান দিকে would থাকবে। ইফ ইউ স্টাডিড ইউ would do well। থার্ড কন্ডিশনাল হলো বাম দিকে পাস্ট পারফেক্ট, ডান দিকে would have। had I studied, তাই না, I would have done well in the exam। বুঝে গেলাম। তাহলে সবাই একটু দেখে নেই। এই এবার সামনে যাই, আরো কিছু আছে না, চলো এগুলো আমরা সলভ করে ফেলি ঝটপট করে। I could not recognize you at first. It was many years since, তারপর কি হবে,
সিন্স একটা মজার শব্দ। সিন্সের একটা মানে হলো কারণ। যেমন কি বলা যেতে পারে, I did not get to sleep properly since I was studying. আমার ঠিকমতো ঘুম হয়নি কারণ আমি পড়াশোনা করছিলাম। আর সিন্সের আরো একটা মানে হতে পারে হতে কিংবা থেকে, তাই না? এখানে সে অর্থে ব্যবহৃত হয়েছে। অনেক বছর হয়ে গেছে, অনেক বছর থেকে তোমাকে আমি দেখিনি। তাহলে এক্ষেত্রে কি হবে বলতো? বাম দিকে যদি প্রেজেন্ট থাকে, ডান দিকে হবে পাস্ট ইনডেফিনিট। বাম দিকে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, ডান দিকে হবে পাস্ট পারফেক্ট। এই নিয়মটা আমরা অনেকখানি দেখে আসছি। যেমন ধরো ইট ইজ টাইম, সেটা ইট ইজ টাইম we developed a new skill, we changed the nation। তার মানে কি হচ্ছে? পাস্ট ইনডেফিনিট হচ্ছে। আর যদি বলতাম ইট ওয়াজ টাইম, we had developed হয়ে যাবে, তাই না? তখন পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সো সিন্সের ক্ষেত্রেও তাই, যেহেতু আমরা বামে দিলাম পাস্ট ইনডেফিনিট, তাহলে ডানে কি হবে? অবশ্যই পাস্ট পারফেক্ট। আমরা বলতে হবে we had met each other, তাই না? এটা একটা সুন্দর শব্দ হতে পারে। তারপর এই যে 2 নম্বরে ওয়াটার, ইট ইজ হাই টাইম চলে আসলো। পানি ভাই অনেকভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম কি বলতে পারি? উই টুক ইনিশিয়েটিভস টু স্টপ পলিউশন, এটা বলা যেতে পারে, তাই না? সো হয়ে গেল উই টুক প্রপার ইনিশিয়েটিভস। হাউএভার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দুটো একই অর্থ দেয়। এক্ষেত্রে আমরা একটা করতে পারি, যদি সাবজেক্ট উল্লেখ করা থাকে ভার্বে পাস্ট ইনডেফিনিট ফর্ম বসবে। আবার সাবজেক্ট যদি উল্লেখ না করা থাকতো, আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারতাম টু টেক ইনিশিয়েটিভস। তাহলে আমি সাবজেক্ট মেনশন করলাম না, ভার্বটা আমরা ইনফিনিটিভ আকারে লিখলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু টেক ইনিশিয়েটিভস। আর যেহেতু সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে, তাহলে অবশ্যই উই টুক কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। আচ্ছা, তারপরে আসি, আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, বি অ্যাটেন্টিভ। লেস্ট, লেস্টের পরে কি হয়? সবসময় শুড হয় কিংবা মাইট হয়, এটা আমরা জানি। লেস্ট মানে কি? না হলে, নতুবা, এই আশঙ্কা। অর্থাৎ তুমি মনোযোগী হও, না হলে তুমি কিন্তু পরীক্ষায় খারাপ করতে পারো। ইউ শুড ফেল, ইউ মাইট ফেল। আরো সুন্দর করে আমরা বলতে পারি ইউ শুড কাট আ সরি ফিগার। খারাপ মার্ক পাবে, একদম ফেল করবে না কিন্তু বাজে মার্ক পাবে, এটা আমরা বলতে পারি ইউ শুড কাট আ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন। তারপরে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, হ্যারাই দ্য উইংস অফ আ বার্ড, তাহলে কি হবে? ওই যে সেকেন্ড কন্ডিশনের মতো উড হয়, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। সেকেন্ড থার্ড কন্ডিশনাল মানে কি? বাস্তবে সম্ভব না, কল্পনা করছি, আশা করছি, যদি জানতাম তাহলে হতো। তাহলে কি হবে? হ্যারাই দ্য উইংস অফ আ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। লাস্ট এটা কি আছে? উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, খুবই সিম্পল। সো দ্যাট এর পরে সাধারণত উই ক্যান হয়, তাই না? We can succeed, we can become successful, we can overcome the obstacles, whatever you prefer. লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে we can overcome the obstacles to attain success in life. It's pretty simple, তাই না? তাহলে আমরা তো পারবো আশা করি। গুড। এইবার চলো তাহলে আমরা দেখি এখানে কি আছে, রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে তোমরা এটা পড়ে সলভ করা শুরু করো, তারপরে আমি ব্যাখ্যা করে সমাধান বলা শুরু করব। ওকে? আবারও বলছি, the most important thing is the tense and active passive। এই দুইটা যদি মাথায় রাখতে পারো, তোমার রাইট ফর্ম অফ ভার্বস মোটামুটি হয়ে যাবে আশা করি, কোনো চিন্তা নাই। আমরা তাহলে শুরু করে দিই। There are many reasons for which many a student, many কিন্তু বহু বচন, বা যখন many a বলছি তখন জিনিসটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেলস। এটা কিন্তু অনেকে জানতাম না। মেনি স্টুডেন্ট যদি বলতো তাহলে প্লুরাল হতো, মেনি এ স্টুডেন্ট, দ্যাট বিকাম সিঙ্গুলার। এটা আমরা মাথায় রাখবো। দ্যাট ইংলিশ ইজ এ, 2 নম্বর লাইনে যেহেতু কিচ্ছু না, এটা আমাদের পড়ার দরকার নাই। ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ড্যাশ আ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অ্যাজ ইফ এটা হলে কি হয়? এটা পড়েছিলাম না, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। মানে আমরা আশা করছি একটা কিছু। অ্যাজ ইফ এর ক্ষেত্রেও কিন্তু এরকম আশা করে বোঝানো হয়, আই উইশ আই ওয়ার আ কিং,
হি ইজ ওয়াকিং অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সো অ্যাজ ইফ বলতে এরকম যে এমন যেন, সেক্ষেত্রে সবসময় ওয়্যার হবে। কেমন? আমি বলতে পারো কেন ভাই, ইংলিশ তো একটা সিঙ্গুলার, ওয়াজ হওয়া উচিত না, কিন্তু এই যে অ্যাজ ইফ এর সাথে ওয়্যার হয়, কেমন? তাহলে ঠিক আছে, ইংলিশ ইজ অ্যাজ ইফ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল। এই যে এখানে একটা ব্যাপার, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, আমরা একটু মাথায় রাখবো। ইংলিশ কি নিজে কিছু মিন করে নাকি ওকে মিন করানো হয়, এটা বুঝতে হবে না? তাহলে কি ওকে মিন করানো হয়, a language meant, তাই না? meant for a particular class of people. A dash as a sheer wastage of time. তাহলে কি সময় নিজে নিজে নষ্ট করে নাকি সময় নষ্ট করা হয়? এই যে এখানেও কিন্তু প্যাসিভ হবে, ইট ইজ রিগার্ডেড। সে নিজে কিন্তু বিবেচনা করে না, তাকে বিবেচনা করা হয়। ইট ইজ রিগার্ডেড যে অ্যাজ এ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম, সময়ের চরম একটা অপচয় হিসেবে। দে ড্যাশ টু ক্র্যাম ইংলিশ, কি হবে? দে যেহেতু তাহলে বিগিনই থাকবে, ক্র্যাম ইংলিশ মানে মাথা ঠেসে ঢুকিয়ে দেয়া। অ্যাজ দো দে ড্যাশ ক্র্যামিং, এই যে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো যেটাই থাকুক না কেন, এরপরে কিন্তু পাস্ট টেন্স হয়। তাহলে কি হবে? অ্যাজ দো দে কনসিডার্ড, একটা ইডি যুক্ত হবে। Cramming is the only way to learn English. এইবার জি নাম্বারে আসি। But dash they been earnest, বিন দেখে বুঝতে পারছি এখানে কি হবে, অবশ্যই হ্যাড হবে। ওই যে had I the wings of a bird, অনেকটা সেরকম হয়ে গেল। Had they been earnest in learning English, they could have learned it. তাহলে কি হবে? Past participle, learned it easily. Moreover, they're not, কি হবে? আবারও তারা নিজেরা মোটিভেট করছে না, তাদেরকে মোটিভেট করা হচ্ছে। দে আর নট মোটিভেটেড, যেহেতু তারা অবজেক্ট, তাহলে কি হবে? এখানে অবশ্যই আমরা প্যাসিভ ফর্ম ইউজ করব। দে আর নট মোটিভেটেড প্রপারলি। ইন অ্যাডিশন, দ্য টেক্সট বুকস, ওয়ান্স অ্যাগেন, বই কি নিজে নিজে লিখে নাকি বইকে লেখা হয়? আবারও প্যাসিভ হলো না, প্লুরাল আছে, আর নট রিটেন। বুঝতে পারলাম? তাহলে খেয়াল করে দেখো, right form verbs is very simple if you understands কোথায় এস বা এস যুক্ত হবে, মানে সিঙ্গুলার নাকি প্লুরাল। আর বাকি সবগুলোই বলতে গেলে হোয়াট ইজ ইট, অ্যাক্টিভ নাকি প্যাসিভে আছে সেটা বুঝতে হবে, তাই না? এটা বুঝতে পারলে আমাদের খেলাটা হয়ে গেল। কারো কারো কাছে একটু কঠিন লাগবে যে এটা তো একটু কনফিউশন, কোনো সমস্যা নাই, আমরা সামনে আরো সলভ করবো এগুলো, তখন আমরা আরো ভালো করে দেখবো। কেমন? এখানে একটা মজার ব্যাপার দেখাই। ধরো আমি যদি বলি হি ইজ অ্যানোয়িং, আর যদি বলি হি ইজ অ্যানোয়েড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হি ইজ অ্যানোয়েড মানে হলো সে বিরক্ত, তাকে বিরক্ত করা হয়েছে। হি ইজ অ্যানোয়িং মানে সে বিরক্তিকর, সে বিরক্ত করছে। তার মানে হি ইজ অ্যানোয়িং, সে নিজেই কিন্তু বিরক্ত করছে সবাইকে, তাই না? যে খুব বিরক্তিকর, ভাই কথা বলতে ভালো লাগে না। হি ইজ অ্যানয়েড মানে তাকে কেউ বিরক্ত করেছে। এই যে অ্যাক্টিভ প্যাসিভের খেলা। আবারও যদি বলি হি ইজ কনফিউজড ভার্সেস হি ইজ কনফিউজিং, যদি বলি হি ইজ কনফিউজিং মানে কি, সে ভাই এমন ভাবে কথাটা বলে শুনে তো আমি বুঝতে পারি না, বিভ্রান্ত হয়ে যাই। হি ইজ কনফিউজড মানে কি, তাকে কেউ একটা কিছু বলেছে, সে নিজে বিভ্রান্ত হয়ে গেছে। অ্যাক্টিভ প্যাসিভ, বুঝতে পারলাম? ইয়াস, খুব সিম্পল করে বলতে পারবো, হি ইজ কিলিং, তার মানে কি সে খুন করছে। হি ইজ কিলড, তাকে কেউ খুন করেছে। এখন আরো সহজ হয়ে গেল না অ্যাক্টিভ প্যাসিভ ব্যাপারটা বুঝা? আশা করি বুঝতে পেরেছি। এইবার তাহলে আমরা যাব ন্যারেশনে, হুইচ ইজ ভেরি সিম্পল। ন্যারেশনে ভয়ের কিচ্ছু নাই, খুবই ভালো হয় আপনারা সবাই খাতা একটু লিখে ফেলো, তারপর সলভ করে শুরু করব। কেমন? দেখতে পাচ্ছি কার সাথে কার কথা, তারেকের সাথে রাশিদের কথা হচ্ছে। এখন আমরা ন্যারেশনের ক্ষেত্রে জানি এই যে রিপোর্টিং ভার্ব, এই ভার্ব অনুযায়ী এখানে কিন্তু চেঞ্জটা হয়। এটা অলরেডি পাস্টে আছে,
এটাও পাস্টে আছে। আমরা জানি ফার্স্ট পারফেক্ট মানে কি অতীতে দুটো কাজ ঘটে, যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট হয়, যেটা পরে ঘটেছিল পাস্ট ইনডেফিনিট হয়। সেই যে ক্লাসিক এক্সাম্পল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তার মানে কি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে কোনটা আগে? এইটা বেশি আগে, এটা ফার্স্ট পারফেক্ট হবে, সেটটা পরে, এটা ফার্স্ট ইনডেফিনিট হবে। ভেরি সিম্পল। তাহলে কি হতে পারে এই লাইনটা? যেহেতু প্রশ্ন করেছে, রাশেদ asked তারেক what had happened to him, তাই না? এইবার তাহলে তারেক কি বলল? I was sick with the flu. Have you heard anything about our exam? সে দুটো লাইন বলল, তাই না? তাহলে বলতে পারি প্রথমে সে রিপ্লাই করলো, তারেক রিপ্লাইড দ্যাট। আবারও দেখি, অলরেডি এটা ফার্স্টে আছে, তাহলে কি হবে? ফার্স্ট পারফেক্ট, হি হ্যাড বিন সিক উইথ দ্য ফ্লু। তারপর সে আরো একটা কথা বললো না, তখন আমি বলতে পারি তারেক অ্যাডেড কিংবা অলসো সেড, সে আরো বললো এটা বোঝানোর জন্য, অথবা আস্কড, সে তো একটা প্রশ্ন করেছে, তাই না? দেন হি অলসো আস্কড whether he had অথবা if he had heard anything about their exam. এবার রাশেদ তাহলে রিপ্লাইটা করবে it is on 23rd October। তাহলে কি বলতে পারি? রাশেদ replied that অথবা told that was on, it হবে না, it হয়ে যায় that, তাই না? that was on 23rd October। সে আরো যেহেতু বলল you need to collect the admit card of the exam, তাহলে কি বলবে? he added that he needed to collect the admit card of the exam। এইবার লাস্টে তারেক আবার জিজ্ঞেস করবে from where can I get it, তাহলে কি দিতে পারি আমরা? তারেক asked from where he could get it। রাশেদ রিপ্লাই দিল, রাশেদ told that was in office room। চলো তাহলে দেখে ফেলে উত্তর। আশা করি সবাই পেরেছি। এখানে অবশ্যই খুবই ভালো হয় যতবার আমরা হি আসবে উল্লেখ করে দিব নামটা, পুরো নাম লিখতে হবে না, প্রথম অক্ষর লিখলে বোঝা যাবে, যেহেতু আলাদা আলাদা নামের অক্ষর, টিচার দেখলে ধরতে পারবেন কোনটা রাশেদ কোনটা তারেক। আর কি হচ্ছে এখানে চেঞ্জ? এই যে অদ্ভুত দ্যাট এরকম লাগছে দেখতে, এই দ্যাটটা হলো টোল দ্যাটের সাথে, আর এই দ্যাটটা হলো ইট চেঞ্জ হয়ে দ্যাট হয়েছে। আমরা মোটামুটি বুঝে গেলাম, তাই না? আর প্রশ্ন যেহেতু করেছি সেখানে ইফ দিতে পারি অথবা ওয়েদার দিতে পারি, যেটাতে তুমি কমফোর্টেবল সেটাই দিবে। তাহলে কি ইটস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। আমরা কিন্তু পারছি, খুব ভালো মতোই পারছি ন্যারেশন, তাই না? সো চলো তাহলে এবার আমরা যাব আরেকটা কনফিউজিং জিনিস, হুইচ ইজ মডিফায়ার। দেখেই কিন্তু অনেকে ভাইয়া এটা তো এইভাবে প্র্যাকটিস করা হয় নাই। প্র্যাকটিস করা হয়ে যাওয়ার কথা, এখন আমরা পরীক্ষা দিব, এখনো প্র্যাকটিস না হলে তো সমস্যা। তারপরে যদি না হয় তাই ভয়ের কিছু নাই, ওয়ান্স অ্যাগেন খাতা নিয়ে বসো, সলভ করো, তারপর আমি তো সুন্দর করে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমরা দিতে থাকি। A balanced diet is a good mixture of dash foods। ওরা কি বলেছে? নাউনকে মডিফাই করতে। প্রি মডিফাই মানে কি নাউনের আগে বসবে মডিফায়ারটা। তাহলে কি বলতে পারি? কেমন খাবার, যেহেতু ব্যালেন্সড ডায়েট বলছে, ভালো খাবারের কথা বলছে, আমরা নিউট্রিশিয়াস ফুডস, হেলদি ফুডস এগুলো ইউজ করতে পারি, তাই না? তাহলে মডিফাই করে দিলাম, কেমন ফুড সেটা এনশিওর করলাম। বি নাম্বারে আসি, ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ আ হেলদি লাইফ। তাহলে কি হতে পারে বলো তো? ওরা বলেছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে একটা ইনফিনিটিভ দিতে বলেছে, তাহলে আমরা কি করতে পারি? টু লিড আ হেলদি লাইফ হয়ে গেল। তবে আমার মনে হয় এখানে পোস্ট হবে, এখানে প্রি হওয়ার কথা, টু লিড এ হেলদি লাইফ। ঠিক আছে, সি নাম্বারে আসি, there are many benefits of eating a dash diet because it prevents dash। once again, ভালো খাবার খেলে অনেক উপকার আছে, তাহলে কেমন ডায়েট হবে? হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েট। কিরকম ডায়েট এটা আমরা কমন সেন্স খাটিয়ে বলে দিলাম, হেলদি বা ব্যালেন্স হবে। বিকজ ইট প্রিভেন্টস ড্যাশ ডিজিজেস। ডিটারমিনার মানে কি? ডিটারমাইন করা। আমরা বলতে পারি যে পরিমাণ কি, অনেক
কম, মেনি মাছ কি হতে পারে? মেনি ডিজিজেস। যদি এমন হয় জিনিসটা কাউন্ট করা যাচ্ছে না তখন মাছ বলি, তাই না? আই হ্যাভ মাচ মানি, মানি কাউন্ট করা যায় না, মানি আবার কারেন্সি দিয়ে আমরা কাউন্ট করি, টাকা, রুপি, ডলার দিয়ে, বাট শুধু মানি বললে কাউন্ট করা যায় না। দেয়ার ইজ মাচ ওয়াটার। আর যদি কাউন্ট করা যায় মেনি ফ্রেন্ডস, মেনি ডলার, মেনি টাকা, তখন আর মেনি বলতাম। তাহলে ডিজিজ যেহেতু কাউন্ট করা যায়, ইট প্রিভেন্টস মেনি ডিজিজেস। এইবার এই নাম্বারে আসি, অ্যাজ এ রিজল্ট উই ডু নট গেট সিক। কি বললে এখানে বলো তো? ভার্বটাকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব আমরা। আমরা অসুস্থ হই না। কি বলতে পারি? যেহেতু ভালো খাবার খাই তাহলে আমরা সহজে অসুস্থ হই না। আমরা জানি অ্যাডভার্ব করতে হলে সাথে ly যুক্ত করে ইজিলি, এটা বসিয়ে দিতে পারি, তাহলে সুন্দর মতো হয়ে গেল আমার। এফ নাম্বারে আসি, উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। আচ্ছা, পজেসিভ মানে কি? পজেশন মানে হলো কারো অর্জনে আয়ত্তে কিছু থাকা। যেমন আমরা বলতে পারি দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা একটা পজেসিভ হলো। তাহলে এখানে বলেছে আমাদের কথা, উই, এটা পজেসিভ হবে কি? আওয়ার। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। তাহলে জি নাম্বারে কি হবে চলো দেখি, উই শুড নট ইট দ্য ড্যাশ ফুডস ফর দ্য হোল উইক। তাহলে কি বলতে পারি আমরা? একটা অ্যাডজেক্টিভ ইউজ করবো আমরা। আমরা বলতে পারি যে ইমব্যালেন্সড ফুডস, জাঙ্ক ফুডস, কিংবা সেটা তো মিন করে নাই, বলেছে একই খাবার যেন না খায়। ব্যালেন্সড ডায়েট মানে কি? সব রকম খাবার থাকবে, তাই না? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তবে বলতে পারি দ্য সেম ফুডস ফর দ্য হোল উইক। এবার তাহলে দেখি, উই ক্যান কিপ ফিট ড্যাশ আ ব্যালেন্স ডায়েট। পার্টিসিপল মানে কি? সেই যে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ সবগুলোর কি হয়? ভার্বের সাথে জিরান্ডেও আইএনজি যুক্ত হয়, পার্টিসিপলও আইএনজি যুক্ত হয়। জিরান্ড হলো নাউনের কাজ করে, পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে কি বলতে পারি? পার্টিসিপল দিতে বলেছে কিপ ফিট, কি করলে? খেলে কিংবা গ্রহণ করলে, ইটিং আ ব্যালেন্স ডায়েট কিংবা টেকিং আ ব্যালেন্স ডায়েট বলে দিলাম। বাট ইট ইজ নট ইজি। আই নাম্বারে আবারও বলে একটা ইনফিনিটিভ দিতে, আ ব্যালেন্স ডায়েট। তাহলে কি বলা যেতে পারে? টু মেইনটেইন, তাই না? টু চুজ আ ব্যালেন্স ডায়েট, জিনিসটা তো সহজ না বাছাই করা বা বজায় রাখা। হিয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। ডিটারমিনার পরিমাণের ইয়েটা নির্ধারণ করছে, নির্দিষ্ট করছে। এ অথবা মেনি বলতে পারতাম, বাট মেনি কি হবে? যদি প্লুরাল হতো তাহলে মেনি বলতে পারতাম, বাট যেহেতু এখানে একজনের কথা আমরা এ দিলাম। তাহলে চলো আমরা উত্তরটা দেখে ফেলি। আশা করি জিনিসটা দেখে যেরকম শুরুতে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ না জানি কি হবে, এখন হয়তো আর ভয়টা লাগছে না, তাই না? সো অ্যাকচুয়ালি মডিফায়ার ইজ ভেরি ইজি। জাস্ট তোমার অপশনগুলো ভালো করে দেখতে হবে, কোথায় ইনফিনিটিভ দিতে বলেছে কয়েক জায়গায় আমরা দিয়েছি, কোনোখানে অ্যাডভার্ব দিতে বলেছে ওটা আমরা দিয়েছি ly যুক্ত করে, কোনোখানে কি ছিল আর পার্টিসিপল ছিল আইএনজি যুক্ত করে দিয়েছি। আর কোন শব্দ হবে ইটস টোটালি আপ টু ইউ। যেমন এখানে আমরা বলতে পারি যে ইটিংও হতে পারতো, টেকিংও হতে পারতো, এখানে আইতে টু চুজও হতে পারতো, টু মেইনটেইনও হতে পারতো। সো ডু নট ওয়ারি অ্যাবাউট দ্য স্পেসিফিক ওয়ার্ড, ইফ ইট মেক্স সেন্স ইউজ ইট। জাস্ট ওই যে অপশনটা ধরে যে ইনফিনিটিভ না পার্টিসিপল নাকি কি, ওইটা খেয়াল রাখবা তাহলেই হবে। সো মুভিং ফরওয়ার্ড, এখন আমরা কি করব? একটা কঠিন জিনিস করব, সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, অতটা কঠিন কিছু না, এটা আমরা পারবো আশা করা যায়। কানেক্টর হলো একটা মজার জিনিস। সাধারণত তোমরা যখন বড় হবা, কেউ বিদেশে যাবা, আইএলটিএস দিবা, কেউ হয়তো বিসিএস দিবা, ব্যাংকে পরীক্ষা দিবা, যেখানেই যাও না কেন লেখালেখির একটা ব্যাপার কিন্তু থাকে। আর লেখালেখিতে লেখা সুন্দর করার জন্য কানেক্টরসে কোনো বিকল্প নাই। কেন? কারণ একটা সুন্দর লেখা মানে কি ফ্লোতে ফ্লোতে লেখাটা আগায়। তো তুমি যদি একটা ডায়েরি লিখতে যাও, দেখবা আমি দুপুর বেলা ভাত খেলাম, ঘুম থেকে উঠে দেখি খেলা হচ্ছে, ক্লাস শেষ, সুন্দর লাগছে না পড়তে। আবার তুমি যদি ভালো কোনো রাইটারের লেখা, ধরো হুমায়ুন আহমেদের লেখা পড়লা, দেখবা যে এমন সুন্দর ফ্লোতে ফ্লোতে তোমার কয়েক পৃষ্ঠা পড়া হয়ে গেল, টের উপরে সময়টা কোথায় চলে গেল। এত সুন্দর করে মনোযোগটা ধরে রাখতে পারে, এত স্মুথলি গল্পটা আগায়। সো এই যে ফ্লোটা লেখার ভিতরে, এটা আমরা কানেক্টরের মাধ্যমে করি, সুন্দর করে কানেক্ট করে রাখে। তুমি গ্রামে একটা ব্রিজে উঠলা, এই একদম মানে এখানে একটা বাস সেখানে একটা বাস ঠিক মতো কানেক্টেড না, কেমন ভয় লাগে না হাঁটতে গেলে?
আর সুন্দর করে সব কানেক্টেড থাকে তখন কিন্তু স্মুথ লাগে, ফ্লোটা সুন্দর হয়। সো এই কানেক্টরের মাধ্যমে আমরা এই কাজটাই করে থাকি। কি আছে কানেক্টর? হাউএভার, মোরওভার, রিগার্ডলেস, নানদালেস, অনেক কিছু আছে। ওই যে লিস্টিং প্যারাগ্রাফেও আমরা এরকম কিছু কানেক্টরস দেখব। সুতরাং এখন আমরা প্যাসেজের ভিতরে কিভাবে কানেক্টর ইউজ করতে পারি সেটা দেখে ফেলি। Air is an important element of our environment. Dash, clean air is essential for our life. তাহলে আমরা কি বলতে পারি? বায়ু আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পরিচ্ছন্ন পরিষ্কার বাতাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি, আসলেই বলতে পারি। যে প্রথমে বাতাসে কথা বললাম, পরে বললাম আসলেই বাতাস খুবই গুরুত্বপূর্ণ। ইনডিড, অ্যাকচুয়ালি, কোনো রকম সন্দেহ ছাড়া নিঃসন্দেহে বলা যায়, আনডাউটেডলি, যেটা মাথায় আসে আমরা লিখে দিব কমন সেন্স খাটিয়ে। দেয়ার ইজ নো ফিক্সড অ্যান্সার, হোয়াট এভার মেক্স সেন্স রাইট এম। এবার চলো বলি, ড্যাশ, এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। কিন্তু তারপরও, হাউএভার, এটা আমরা বলতে পারি হাউএভার ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। আমরা বলতে পারতাম বাট ওয়াটার ইজ পলিউটেড, কিন্তু বাটের পরে কমা বসে না, হাউএভারের পরে কমা বসে, এই জন্য আমরা এটাই বসিয়েছি। সি নাম্বারে চলে যাই। ড্যাশ, ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার ইজ স্মোক। তাহলে কি বলতে পারি? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, আবারও কমা দিব আমরা, ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার ইজ স্মোক। পেরে গেলাম। ডি নাম্বারে আসি। স্মোক ইজ প্রডিউসড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ড্যাশ, we make fire. সেকেন্ড, ই নাম্বারে ড্যাশ, বাস অ্যান্ড ট্রাকস। তার মানে কি, ও কিন্তু পয়েন্ট পয়েন্ট করে ওই কারণগুলো বলছে যে ধোঁয়া কিভাবে উৎপন্ন হয়। আমরা বলতে পারি কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এমনি বললে সুন্দর মতো আমার এফ নাম্বার পর্যন্ত কিন্তু হয়ে গেল, তাই না? জি নাম্বারের ক্ষেত্রে আরো কারণ বলছি, সেখানেও আমরা ফোর্থলি বলতে পারি, বাট এভাবে যদি ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি বলে একটু কেমন লেম লাগে না? তখন বলতে মোর ওভার, বিসাইডস, অ্যাডিশনালি, এগুলো সুন্দর সুন্দর কানেক্টর ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে সবগুলো কারণ আমরা বললাম। এবার আমরা এইচ নাম্বারে চলে আসি, সেখানেও মোর ওভার, ফার্দার মোর, এগুলো ইউজ করে ফেললাম, কোনো সমস্যা নাই। আই নাম্বারে কি হবে? সব কারণ বলার পরে লাস্টে আমরা বলছি ফলাফল স্বরূপ এই ধোঁয়াগুলো পরিবেশের সাথে মিশে দূষিত করে দেয়। অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, কিন্তু দেয়ারফর আমরা দিব না, কারণ দেয়ারফরের পরে একটা কমা বসে সবসময়, যেহেতু এখানে কমা নাই অপশন, না দেই, ঝামেলা যাওয়ার দরকার নাই। লাস্টে বলতে পারি সুতরাং, কিংবা সংক্ষেপে বলতে পারি দাস, হেন্স, এগুলো ইউজ করতে পারি। তাহলে চলো উত্তরটা দেখে ফেলি। দেখতেই পাচ্ছ যে অনেকগুলো অপশন কিন্তু হতে পারে, আর সবগুলোই সঠিক। এগুলো কোনো একদম স্পেসিফিক উত্তর নাই যে এটাই হতে হবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবা। তাহলে বুঝলাম, আশা করি সবাই বুঝেছি। কোনটার অর্থ নিয়ে তো ঝামেলা নাই, পুরোটাই কমন সেন্সারি। প্রথমে ছিল ইনডিড, প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি মানে আসলেই, তাই না? হাউএভার 2 নম্বরে ছিল যে যাই হোক, কিন্তু, কিন্তু বাট আমরা দেই নাই, কারণ বাটের পরে কমা বসে, সো আমরা বাটটা দেই নাই, হাউএভার দিয়েছি। তারপর ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বিসাইডস, এগুলো আমরা ইউজ করলাম আমাদের ইচ্ছা অনুযায়ী। লাস্টে ফলাফল স্বরূপ বললাম কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, সুতরাং, সেহেতু, সংক্ষেপে দাস বললাম। আবার আমরা চাইলে হেন্স বলতে পারি, সোটা তো খুবই সুন্দর, সো তো খুব সহজ একটা উত্তর, এটাও আমরা দিতে পারি। তাহলে আমাদের সেন্টেন্স কানেক্টরস, এটা আইডিয়া পেয়ে গেলাম। ঠিক এই জিনিসের লিস্টিং প্যারাগ্রাফে তোমার কিন্তু কাজে আসবে। তাহলে চলো আমরা সামনে আগাই। এবার কি করব? সিনোনিম, অ্যান্টোনিম, নট রিয়েলি দ্যাট ইজি, তাই না? বাট ইট ইজ ভেরি ইজি। কিভাবে সলভ করবো আমরা? আমরা শুরুতে প্যাসেজটা পড়তে পারি, বাট না পড়লেও চলে আসলে, কারণ তোমার প্রশ্ন হচ্ছে এইটা, তোমার এটা পড়ার দরকার নাই, তাহলে এটা কেন পড়বা? এটা পড়ার কারণ হলো সামটাইমস একই শব্দ অনেকগুলো অর্থ দিতে পারে। যেমন আমরা বাংলায় যদি বলি অনু আর অনু, দে ডোন্ট মিন সেম। অনু মানে কি? পশ্চাতে, অনুধাবন, পিছন পিছন ধাওয়া করা, তাই না?
আর এই অণু মানে কি? অণুপরমাণু। ঠিক সেরকম ইংরেজিতে একটা মজার শব্দ বলি, ক্লিভ। যেমন মিট ক্লিভ এরকম বলে। ক্লিভের একটা অর্থ হলো জোড়া লাগানো, টু ক্লিং, টু কানেক্ট। ক্লিভের আরেকটা মানে হলো আলাদা করা। ওই যে মিট ক্লিভার, ওই চাপাতি দিয়ে কেটে আলাদা করে না মাংস, তাহলে কি হলো? টু সেভার, টু ডিসকানেক্ট। একই শব্দ কিভাবে কানেক্ট করা হয়, ডিসকানেক্ট করা হয়? হতেই পারে। সুতরাং তাহলে কিভাবে অর্থটা বুঝবো? বাক্যটা দেখে আমার কনটেক্সটটা, প্রসঙ্গটা বুঝতে হবে যে এখানে কি মাংস কাটার কথা বললো, তাহলে ডিসকানেক্ট হবে, নাকি এখানে একটা তার জোড়া দেওয়ার কথা বললো, তাহলে তাহলে ক্লিভার তো কানেক্ট করা হবে। এই জন্য এটা আমাদের পড়তে হয়, বাট সাধারণত এটা কোনো দরকার হয় না, কারণ হলো ওরকম ঝামেলাপূর্ণ শব্দ তোমাদেরকে দিবে না যে ক্লিভ অনেকগুলো অর্থ, তবে নর্মাল শব্দই দিবে। সেটা আমরা ওইটা না পড়েও এটা দেখে করে ফেলতে পারবো। তারপরেও সাবধানতার মার নেই, সুতরাং ঝটপট আমরা একবার পড়ে ফেললে এটা সলভ করা আর কোনো ভয় থাকবে না। তো চলো তাহলে আমরা পপুলার, এটা অ্যান্টোনিম কি হতে পারে? আনপপুলার। এই যে একটা মজার ব্যাপার যে কোথাও আন হয়, কোথাও ইন হয়, কোথাও ইম হয়, কোথাও কি হয় ডিস হয়, কোথাও মিস হয়। ওয়ার্ড রুট, প্রিফিক্স, সাফিক্স, এটাও কিন্তু আসলে মুখস্থ রাখতে হয়, কিচ্ছু করার নাই। মোরাল, ইমোরাল, তাই না? তারপর প্লেজেন্ট, আনপ্লেজেন্ট আলাদা হলো। রিপেয়ারেবল, ইরিপেয়ারেবল আয়ার যুক্ত হলো। লিগাল, ইললিগাল আইএল যুক্ত হলো। বিহেভ, মিসবিহেভ মিস যুক্ত হলো। কোয়াইট, ডিসকোয়াইট ডিস যুক্ত হলো। সুতরাং এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হয়, এছাড়া কিছু বলার নাই। পপুলার অ্যান্টোনিমকে আনপপুলার আমরা বলতে পারি। আচ্ছা, ফর্ম মানে কি? চলো আমরা এখানে দেখি ফর্ম শব্দটা কোথায়, খুঁজে তো পাচ্ছি না। না পেলেও কোনো ক্ষতি নাই, আমরা এখান থেকেই অপশন দেখেই করে ওই যে এখানে এখানে ছিল ফর্ম। পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, একটা মাধ্যম, তাই না, একটা উপায়। তাহলে কি বলতে পারি? টাইপ বলতে পারি ফর্মের সিনোনিম হিসেবে, কাইন্ড বলতে পারি। এন্টারটেইনমেন্টের সিনোনিম কি বলতে পারি? আনন্দের বিষয়। ধরো আমরা মাঝে মধ্যে বেড়াতে যাই না, ফ্যান্টাসি কিংডম বা এরকম সুন্দর জায়গায়, ওইগুলো কি বলে? অ্যামিউজমেন্ট পার্ক বলে। অ্যামিউজমেন্ট হলো আমোদ প্রমোদ বিনোদন। আবার কি বলতে পারি? রিক্রিয়েশন, আনন্দ করা ফুর্তি করা, সেটাও বলতে পারি। তাহলে রিক্রিয়েশন, অ্যামিউজমেন্ট, এনজয়মেন্ট, এগুলো আমরা এন্টারটেইনমেন্টের সিনোনিম হিসেবে বলতে পারি। অর্গানাইজ, এটাও কিন্তু আমরা খেয়াল রাখবো, এইটা নাউন ছিল, আমরা কিন্তু নাউন হিসেবেই দিলাম। পপুলার ছিল অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ হিসেবেই দিলাম। ঠিক একইভাবে অর্গানাইজ ভার্ব, আমরা কিন্তু ভার্ব হিসেবে এটা সিনোনিমটা দেওয়ার চেষ্টা করব। এখানে অ্যারেঞ্জমেন্ট বললে হবে না, বলতে হবে অ্যারেঞ্জ। স্পন্সর, অ্যাডজেক্টিভ কিংবা নাউন হিসেবে বলা যেতে পারে, এটা কি হবে? আবার ভার্ব হিসেবে হতে পারে স্পন্সর। তাহলে আমরা কি বলতে পারি? স্পন্সর। ডোনার বলতে পারি, পৃষ্ঠপোষকতা, পেট্রোনাইজ, সেটাও বলতে পারি যারা করেছে। মাল্টিনেশনাল, এটার অ্যান্টোনিম কি? যে ভাই বহুজাতিক না, এক জাতীয়, তাহলে জাতীয় পর্যায়ে বলতে যে ন্যাশনাল। ডোমেস্টিক বলতে পারে যে ঘরের ভিতরে, তাই না? তাহলে হয়ে গেল পে। পে মানে কি? টাকা দেয়া। নেয়াটা কি? রিসিভ, টেক, এটা অ্যান্টোনিম। এই যে আছে ওয়াচ, ওয়াচ কি হতে পারে? অবজার্ভ হতে পারে, উইটনেস হতে পারে। সোজা বাংলায় সি, সোজা বাংলা না, সোজা ইংলিশ, সেটাও হতে পারে। ম্যাক্সিমাম কি? সবচেয়ে বেশি পরিমাণ, এটা খুবই সহজ। মিনিমাম। আর রেকগনিশন কি হবে? চিনতে পারা। চিনতে না পারা, যে না ভাই আমি চিনি না, আমি কিছু বুঝি না। ডিনায়াল, রিফিউজাল, সেগুলো হতে পারে। তাহলে কি মনে হলো যে জিনিসটা কিন্তু যেরকম কঠিন মনে হচ্ছিল যে আল্লাহ অনেক ভোকাবুলারি, সেরকম কিন্তু না, আমরা কিন্তু পারলাম, তাই না? ইটস কোয়াইট ইজি। জাস্ট হলো আমরা খেয়াল রাখবো যে কোন ফর্মে আছে। পার্টস অফ স্পিচ কোনটা? অ্যাডজেক্টিভ, এই যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, এটা আবার নর্মাল, এটা আবার নাউনে ছিল, এটা ভার্বে ছিল, এইটা আমরা খেয়াল রাখবো, সেটা অনুযায়ী কিন্তু লিখবো। আর কি ওয়ার্ড রুট কিছু ক্ষেত্রে খেয়াল রাখবো, কোথায় আন হয়, কোথায় ডিস হয়, কোথায় মিস হয়, এগুলো একটু জানতে হবে, কেমন? তাহলে চলো এবার আমরা চলে যাচ্ছি ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন, একটা মজার জিনিস। এন্ড এখানে ছোট ছোট ব্যাপার খেয়াল রাখলে ভুল হয়ে যেতে পারে। ওয়ান্স अगेन তোমরা একটু
তোমাদের মতো সলভ করার চেষ্টা করো, তারপর আমি সুন্দর করে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা মানুষের ডায়ালগ হচ্ছে, তাই তো? পারবো আমরা, খুব সহজ জিনিস। কার সাথে কার কথা হচ্ছে? ডেলের সাথে জিমের প্রবাবলি কথা হচ্ছে। জিমের নামটাকে হ্যাঁ বলা আছে। তাহলে চলো আমরা শুরু করি। জিম জিজ্ঞেস করেছে, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার। তাহলে একটা উক্তি এখানে আর এখানে অবশ্যই কি অ্যাপোস্ট্রফি সাইন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাই না? এটা তো হওয়া উচিত। আর যেহেতু asked Jim laboriously as if he had not arrived at the patent fact yet even তারপর অনেক কিছুই তো অনেক লম্বা একটা লাইন, এটা পড়ার দরকার নাই, আমরা খুব সহজে বুঝে নিলাম এখানে বাক্যটা শেষ। ঠিক আছে, cut it off and sold it said Della। ডেলা যেহেতু বলেছে আবার আমরা অ্যাপোস্ট্রফি দিব, ফুল স্টপ দিব, said Della। ঠিক আছে, হয়ে গেল। এরপর আবারও যেহেতু বাক্য, তাহলে কি হবে এখানে বলো তো? আবার অ্যাপোস্ট্রফি হবে। ডোন্ট ইউ লাইক মি জাস্ট এজ ওয়েল এনি হাউ। তাহলে আমরা কি করতে পারি? এনি হাউ প্রশ্ন, আমি এই যে সংক্ষিপ্ত করলো কন্ট্রাকশন, তাহলে কি করবো আমরা? একটা অবশ্যই অ্যাপোস্ট্রফি দিব। আই এম মি উইদাউট মাই হেয়ার ain't I। ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন আগে কি হয়? কমা হয়, প্রশ্ন হয়। আবার আমরা এইভাবে দিব অ্যাপোস্ট্রফি। এবার Jing looked about the room curiously, তাই না? তারপর you say your hair is gone, তাহলে কি হবে? আবারও অ্যাপোস্ট্রফি, প্রশ্নবোধক এই অ্যাপোস্ট্রফি ক্লোজ, আর এটা অবশ্যই বড়াতে হবে। সরি, বারবার অ্যাপোস্ট্রফি বলছিলাম, এগুলো কোটেশন মার্ক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যখন শব্দ আমরা সংক্ষেপ করি, আই এম কে লিখলাম আম, সেটা অ্যাপোস্ট্রফি। আর উক্তি শুরু এবং শেষে যেটা দুইটা কমা দেয় সেটা কোটেশন মার্ক, তাই না? তাহলে আমরা কিন্তু মোটামুটি করে ফেললাম। খুবই সিম্পল ছিল, কঠিন কিছু ছিল না, আশা করি পেরেছি। মোটামুটি গ্রামারের পোর্শন তাহলে যা যা আছে আমরা কিন্তু সবই দেখে ফেললাম। এটা তো সিম্পল ছিল নাকি? কঠিন কিছু ছিল না। হ্যাঁ, এইটা আমরা খেয়াল রাখবো, ভুলে আবার এরকম উল্টা কমা যেন না দেয়। সবসময় আমরা এভাবে কমাটা দিব, এটা খেয়াল রাখবো। আর অবশ্যই কোটেশন মার্কেও খেয়াল করে দেখো, এইদিকে কমাটা এইখানে, এটা কি এইদিকে হবে, এটাও এইদিকে হবে, এরকম ব্যাপারগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। তবে এগুলো আমরা এমনিই জানি, এগুলো কঠিন কিছু না, আমরা পারবো। চলো তাহলে এবার আমরা রাইটিং পোর্শনে যদি চলে যাই, একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য তোমার প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি, এগুলো জাস্ট কমন সেন্স খাটাই। টিসি কেন লাগে? সব যে কারণে থাকুক না কেন, আমরা পরীক্ষার হলে কি লিখি? যে মাই ফাদার ইজ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাজ বিন রিলোকেটেড টু আ ডিফারেন্ট সিটি, I don't have any neighbors or relatives in here, so I have to move with my family to the new town or wherever. Therefore, I need a transfer certificate. That's it. বাবা সরকারি চাকরিজীবী, তিনি ওখানে চলে গেলেন, আমারও যেতে হবে, সেজন্য দিয়ে দিন। চলো তাহলে কার কাছে লিখবো? প্রিন্সিপালের কাছে লিখবো। তাহলে আমরা কি করব? শুরুতে তারিখটা দিব। তারিখ দেওয়ার ক্ষেত্রে এভাবে লিখতে পারি, বা সহজে এভাবেও লিখতে পারি, যেভাবে তোমার ভালো লাগে। দ্য প্রিন্সিপাল, বা কিন্তু PAL নট PLE, এই ভুলটা আমরা অনেকেই করি, এখন থেকে আর করব না, সহজে মনে রাখতে পারি। শুধু ফ্যাল শব্দটা মানে বন্ধুর মতো। তোমার প্রিন্সিপাল তোমাদেরকে এত আদর করে, বন্ধুর মতো সবসময় তোমাদের স্নেহ করে, সুতরাং তিনি প্রিন্সিপাল। পাল শব্দটা আছে, আর এখানে তো সেরকম কিছু নাই, সেটা হলো মূলনীতি বা প্রিন্সিপাল। কোথাকার প্রিন্সিপাল আমরা লিখে দেবো নিজের মতো করে, বা এক্স স্কুল অ্যান্ড কলেজ লিখে দিলাম। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অ্যান্ড ট্রান্সফার সার্টিফিকেট, এটা এখানে বলেই দেওয়া ছিল, অ্যাডমিশন অ্যান্ড ট্রান্সফার সার্টিফিকেট। এইবার লাস্টে দেখি বডিতে কি আছে। স্যার, আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট ইন ক্লাস 11 অফ পাবনা গভ কলেজ, পাবনা। তাহলে কি বললাম আমরা বলো তো? আমরা এটাই বললাম যে আমি কোথাকার শিক্ষার্থী, কোন ক্লাসের শিক্ষার্থী সেটা বললাম। বাট মাই ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু রাজশাহী। বাবা তো বদলি হয়ে গেছে। আরো বলতে হবে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটাও বলতে পারতাম। আওয়ার ফ্যামিলি হ্যাজ অলসো শিফটেড হিয়ার। হিয়ার হবে নাকি দেয়ার হবে? অবশ্যই দেয়ার হওয়া উচিত, তাই না? সো ইট ইজ ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ দেয়ার।
তাহলে কি হবে এখানে? এখানে কিন্তু কন্টিনিউ দেয়ার না হয়, এখানে বরং কন্টিনিউ হিয়ার হলে ভালো হয়, তাই না? হ্যাঁ। নাও আই ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইনটু ইউর রেপুটেড কলেজ। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কাহিনী অন্য। ও এইখান থেকে এখানে আসবে। আচ্ছা ঠিক আছে। On transfer certificate, I therefore request you to admit me into your college and oblige thereby. ও এখন বুঝতে পেরেছি, অ্যাডমিশন চেয়েছে তো। আমি না ভাবছিলাম হিয়ার দেয়ারটা গুলিয়ে ফেলছিলাম, আমি মনে করছিলাম যে ও তো এখান থেকে চলে যাবে, তাহলে ওখানে ট্রান্সফার সার্টিফিকেট চাইবে। এখন বুঝতে এখানে ভর্তি হবে, এই জন্য ট্রান্সফার সার্টিফিকেট চাচ্ছে। তাহলে ঠিক আছে, ওইখানে থাকবো না দেয়ার, এখানে আসবো হিয়ার। তাহলে কি হলো? ঠিকই আছে, ওইখানে দেয়ার দেয়ারই, এখানে হিয়ার হিয়ারই। এখন আমি আপনার কলেজে আসতে চাই, এই জন্য আমাকে দিন। আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো, দেয়ার ফর শব্দের আগে এবং পরে অবশ্যই কিন্তু কমা বসবে, এটা ভুল করলে চলবে না। লাস্ট ইয়ার্স ওবিডিয়েন্টলি বলতে পারি, তাই না? অথবা সিনসিয়ারলি ইয়ার্স, যেটা সবখানে ইউজ করা যায়, এটা আমরা বলতে পারি সিনসিয়ারলি ইয়ার্স, যেটা ভাল লাগে। আর আমরা খেয়াল রাখবো, এখানে যদি কমা দেই, এখানে অবশ্যই কমা দিব, আর এখানে কমা না দিলে এখানেও দেওয়া লাগবে না। ইটস টোটালি আপ টু ইউ, যেভাবে তোমার কমফোর্টেবল লাগে। বাট বুঝতে পারলাম তো, তাই না? বেশ ইজি ছিল। একবার দেখে নাও তোমরা, যদি তোমার কাছে মনে হয় যে কোনো কিছু আরো দেখার আছে। এইবার তাহলে সামনে আগাই, আমাদের কিন্তু দুটো প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফকে আমার ব্যাখ্যা করে বলার কিছু আছে? বলতে গেলে কিছুই নাই, খুবই সিম্পল জিনিস, আর এগুলো আমরা অনেক ভালো করেই দেখেছি। সুতরাং এটা নর্মাল প্যারাগ্রাফ, ডিসক্রিপটিভ বলতে পারি। তাহলে কি করব? আমি শুধু এটাই বলবো যে এখানে জাস্ট এগুলো দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি এটা পড়ে পড়ে শোনানোর পক্ষপাতী না, কারণ এগুলো আমরা এমনিই পারি, প্যারাগ্রাফ বুঝিয়ে বলার কিছু নাই। আমরা যেটা করব, শুরুতে ডেফিনিশন দিব যে ট্রি প্ল্যান্টেশন বা হোয়াট এভার দ্য টপিক ইজ, সেটা কি, সেটা কিন্তু ব্যাখ্যা করলাম। ট্রি প্ল্যান্টেশন মিনস টু প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। ইট ইজ অলসো দ্য প্রসেস অফ প্ল্যান্টিং ট্রিজ, তাই না? তারপর আমরা একটু ডিটেলসে যাব, যে কেন ভাই এটা আমাদের কেন দরকার, এটা করলে কি কি উপকার হবে, গাছ আমাদের কি কি প্রোভাইড করে থাকে সেটা আমরা বলছি, যে শেল্টার, ফুড, ফ্রুটস, কত কিছু দিয়ে থাকে সেগুলো বললাম। কোন কোন ক্ষতি থেকে দূরে রাখতে পারে, এয়ার পলিউশন, ফ্লাড, এগুলো মানে কোন কোন জিনিসগুলো দেয়, কোন খারাপ জিনিসগুলো করতে দেয় না, সেগুলো সবই বলে দিলাম। তারপর আমরা কি করলাম, আমরা সুন্দর করে বললাম যে এটা আমাদের মেনটেন করা উচিত, মানুষের অবশ্যই এগুলো বেশি বেশি করে করা উচিত। আবারও চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যে কোনো প্যারাগ্রাফে আমরা চাইলে, ভালো হোক খারাপ হোক, যে কোনো টপিকে সুন্দর মতো আমাদের কি করণীয় সেটা বলতে পারি, যেটা আমরা বললাম উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ, বলে দিলাম। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এক টুকরো চাষের জমিও যেন অনাবাদি না থাকে, সেরকম ভাবে আর কি। আর আমরা আরো বলবো যে সরকারের কি করা উচিত, এটাও বলে দিব। এগুলো যে কোনো প্যারাগ্রাফ, পজিটিভ নেগেটিভ, এটা খুব সুন্দর কাজে আসে। তাহলে হয়ে গেল। এইবার আমি লাস্টে কি করব, লাস্টে আমি বলে দিব যে একটা কনক্লুশন হিসেবে, যে দ্য রেজাল্ট অফ ট্রি প্ল্যান্টেশন উইল বি পজিটিভ ফর হিউম্যান বিইংস, তাই না? তাহলে মোটামুটি আবার যদি ছোট্ট করে বলি পুরো ফরম্যাটটা, ফার্স্টে ডেফিনিশন দিব, তারপরে ডিটেলসে বলবো জিনিসটা, তারপর সেটা পজিটিভ কি কি জিনিস আছে সেটা মেনশন করলাম, নেগেটিভ কি আছে সেটা মেনশন করলাম। এখানে যে ট্রি প্ল্যান্টেশন কি কি দেয় আমাদেরকে, ফল দেয়, তারপর ছায়া দেয়, কত কিছু দেয়, কাঠ দেয়। আর খারাপ কি কি, এই যে বন্যা, মাটি ক্ষয়, এগুলো থেকে মুক্ত রাখে। তারপর আমরা বললাম যে আমাদের কি করণীয়, সরকারের কি করণীয়, লাস্টে এটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সবার মেনটেন করা উচিত। তাহলে কিন্তু মোটামুটি হয়ে গেল আমাদের, তাই না? তাহলে we're done with tree plantation. এইবার চলো তাহলে আমরা সামনে দেখি, গ্লোবাল ওয়ার্মিং কজ এন্ড ইফেক্ট, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কজ এন্ড ইফেক্ট কিন্তু একটু কনফিউজিং অনেকের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস ভেরি সিম্পল। শুরুতে কি করব, অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং কি সেটা ব্যাখ্যা করব। গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ একদম তারা সুন্দর করে ব্যাখ্যা করে বললো, যে এটা তো এক লাইনে বলা যায় না। সো ওইভাবে যে কেন গ্রিন হাউস ইফেক্ট, দ্য রাইজ ইন অ্যাটমসফিয়ার টেম্পারেচার ইজ নোন অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট, সেটা কেন হয় সেটাও তারা বললো। তারপর তারা ধীরে ধীরে ব্যাখ্যা করলো, মানে কজটা কিন্তু আমরা শুরুতে বললাম, তাই না? যে এই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে বিভিন্ন কলকারখানা, গাড়ি ঘোড়ার জন্য,
সেটা এখানে আটকা পড়ে যাচ্ছে, তারপর হচ্ছে পৃথিবী ধীরে ধীরে গরম হচ্ছে, আর এখন আমি ইফেক্টে চলে গেলাম। সো দ্য অ্যাটমসফিয়ার অফ দি আর্থ ইজ বিকামিং হটার ডে বাই ডে। তারপর একটা একটা যে উত্তর মেরু দক্ষিণ মেরু বরফ ক্ষয়ে যাচ্ছে, অনেক নিচু জমি ডুবে যাচ্ছে, এগুলো বলা শুরু করলাম। তার মানে কি, কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের শুরুতে ডেফিনিশন তো দিলাম, তারপর বললাম কেন হয়। ওই যে কার্বন ডাইঅক্সাইড এমিশন, যানবাহন, এই সেগুলো বললাম। এগুলো সব বলার পরে তারপর আমি কি করলাম, এইবার এটা হওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেটা মেনশন করতে আসলাম। যে দেখেন ভাই, এটার জন্য এরকম এরকম অনেকগুলা ক্ষতি হচ্ছে, একটা একটা করে বলবো। আমার স্ক্রিনশট আশা করি নিয়ে রেখেছি, খুবই সহজ জিনিস ছিল। পরের স্লাইডে চলে যাচ্ছি তাহলে। এবার দেখো যে এই ধরনের টপিকে আমরা চাইলে আন্তর্জাতিকভাবে কি কি ক্ষতি সেটা বললাম, বাংলাদেশের জন্য কি কি ক্ষতি সেটাও বললাম, এবং সুদূর ভবিষ্যতে কি কি সর্বনাশ হতে পারে, পুরো পৃথিবী ডুবে যেতে পারে সেটাও আমরা বললাম। এবার লাস্টে আমরা কনক্লুশন হিসেবে বললাম, সুতরাং ইচ্ছাকৃতভাবে গাছ কাটাটা বন্ধ করতে হবে, আমাদের অবশ্যই বৃক্ষরোপণের পরিকল্পনা করতে হবে, এবং কার্বন ডাইঅক্সাইড, মনোক্সাইড এগুলো কন্ট্রোল করতে হবে। তাহলে অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে আমরা কিন্তু একটা কমপ্লিট বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেললাম। নাও সাম অফ ইউ হ্যাভ ফাউন্ড ইট ভেরি ইজি, যে আর এগুলো তো আমি সব এমনিই পারি। সাম অফ ইউ হ্যাভ ফাউন্ড ইট মডারেটলি ইজি, যে ঠিক আছে একটু প্র্যাকটিস করলে পারবো। অ্যান্ড সাম অফ ইউ হ্যাভ ফাউন্ড ইট টু বি অ্যাবসোলুটলি ডিফিকাল্ট, যে না এটা তো আমি পারবো না। সব রকম স্টুডেন্ট আছো সেটা আমিও জানি, আমি শুধু এটাই বলবো, ভয়ের কিছু নাই। ইংলিশে মজা এখানে যে ইংলিশে তো যদি ভালো নাও পারো, জাস্ট প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন ভালো করে দেখে গেলে অনেকখানি দেখবা যে আপনাতেই হয়ে যাবে, অত প্যারা খাওয়া লাগবে না। কেমন? সুতরাং পারো কিংবা না পারো, যদি পারো ডু নট বি ওভার কনফিডেন্ট যে ভাই আমার এমনি হয়ে যাবে, দেখার দরকার নাই, তাহলে ধরা খাবা। অ্যান্ড তুমি যদি কিছুই না পারো, ডু নট লুজ ইউর কনফিডেন্সটা, আমি তো ভাই কিচ্ছু পারবো না, কি হবে পড়ে, পড়তে তো হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, ভালো তো করতেই হবে। সুতরাং আমরা তো এগুলো সলভ করছি, এই যে সবগুলো পড়লাম, অনেকখানি কনফিউশন হয়ে গেছে, আবারও ক্লিয়ার করব। সুতরাং we're gonna start with the next board question. I know যে আল্লাহ আরো একটা, হ্যাঁ এরকম তো আরো আছে, স্যার দেখতে থাকবো। চলো তাহলে শুরু করি, নেক্সট কোয়েশ্চেনে যাই। Once again, we're going to start with prepositions. So what I would request you to take your খাতা, start writing the answers, তারপর আমরা মিলিয়ে দেখব। যেহেতু আমরা প্রথমবার সুন্দর করে বুঝে বুঝে পড়েছি, এখনো তো বুঝে বুঝে পড়া কিছু না, ঠাস ঠাস করে আগাতে থাকবো। কেমন? The ceremony began, কি হবে, এই যে এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখবে বেশিরভাগ জায়গায় তিনটা জিনিস থাকে, ইন, অন, অ্যাট, তিনটা প্রিপোজিশন, যেটা খুব কনফিউজিং। আমরা এভাবে করতে পারি, অ্যাটটা হচ্ছে সবচেয়ে ছোট, অনটা হচ্ছে তার থেকে বড়, ইনটা হচ্ছে সবচেয়ে বড়, এটা আমরা জানি। তাহলে অ্যাট বলতে কি বোঝায়, একটা দিনের ভেতরে কোনো একটা সময়। আমি বলতে পারি যে এই ক্লাসটা শুরু হলো বিকাল 3টায়, রাত 8টায়, সকাল 7টায়, একটা সময় বুঝাচ্ছি না দিনের ভিতরে, সেখানে অ্যাট হতে পারে। আবার বলতে পারি রাতে হলো অ্যাট নাইট, দুপুরে হলো অ্যাট নুন, কিন্তু তিনটা ক্ষেত্রে অ্যাট হয় না। ইন দি মর্নিং, ইন দি মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটা ক্ষেত্রে ইন হয়। আমরা মনে রাখবো ইন দি, যেহেতু শুধু মর্নিং না, ইন দি, তারা মর্নিং, আফটারনুন, ইভিনিং, এটা ক্ষেত্রে ইন দি যুক্ত হয়। এছাড়া তুমি যদি রাতে অ্যাট নাইট, অ্যাট নুন, সেখানে অ্যাট হচ্ছে। দিনে কোনো সময় যদি ঘড়ি ধরে বলো যে 10টা 7টা, তখন অ্যাট হবে। অন হলো পুরা দিনটাকে যদি একসাথে কাউন্ট করি, যেমন কি যে অন মাই বার্থডে, অন 26th ফেব্রুয়ারি, একটা তারিখ বুঝালে, একটা পুরো দিন বুঝালে, তখন আমরা কি করব, অন বসাবো। অন সানডে, পুরো দিন বুঝাচ্ছি। ইন হলো আরো বড়, যে একাধিক দিন যদি হয়, একটা সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, যুগ হতে পারে, শতাব্দী হতে পারে, মিলেনিয়াম হতে পারে, তখন ইন হয়। তাহলে এখানে কি ছিল, সেরেমনি বিজ্ঞান,
একটা সময় বুঝলাম দিনের ভিতরে, তাহলে at হবে at 10 a.m. তারপর দেখো our principal Mr. Rahman presided, মানে কি প্রতিনিধিত্ব করলেন বা প্রেসিডেন্ট কি বলেন, নেতৃত্ব দিলেন। কি হয়, প্রিজাইড ওভার হয় সাধারণত, presided over the function a member of parliament Mr. Reza, হ্যাঁ। The function started, কি দিয়ে শুরু হলো, কিসের সাথে শুরু হলো, পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে। Started with the recitation from the Holy Quran. আমাদের একজন সিনিয়র, তাহলে কি হবে, one of our teachers read out, read out মানে পড়ে শোনানো, read out the annual report. The honorable chief guest delivered a brief but inspiring speech. কি নিয়ে বললেন তিনি, about education, পড়াশোনার সম্পর্কে বললেন, about education. He advised the regular students to be regular, he advised the students to be regular dash the class, তাহলে কি ক্লাসের মধ্যে মনোযোগী হতে হবে, in the class, and attentive dash পড়াশোনার দিকে, পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, attentive to studies. তারপরে কি আছে, and take part dash the movement, এই আন্দোলন বা এগুলাতে অংশগ্রহণ করতে হবে এগুলোর মধ্যে, তাহলে কি in the movement, কিসের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, নিরক্ষরতার বিরুদ্ধে, against। তাহলে দেখে ফেলি, সে এখন কিন্তু আর আগের মতো অতটা কঠিন লাগছে না, আমরা মোটামুটি পারছি। এটাই হচ্ছে কথা, যে যত প্র্যাকটিস করবো তত সহজে পারবো। আমরা সুন্দর করে উত্তরগুলো দেখে ফেলি, এখন সবগুলো আমরা সাই সাই করে সলভ করব, আশা করি পেরেছি। মুভিং অন, এখন আমরা দেখব সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস। ওয়ান্স अगेन সবগুলো অর্থ এখন আমরা জানি। হ্যাড বেটার কে আমরা বলতে পারি শুড, হ্যাভ টু হ্যাজ টু বলতে পারি মাস্ট। তাহলে মোটামুটি কিন্তু জানা হয়ে গেল। চলো সাই সাই করে সলভ করি আমরা। হি ক্যানট, সে ভাই পেপারই পড়তে পারে না, প্রতিকে সম্পাদনা করবে, তাহলে কি লেট অ্যালোন হবে, যে চিন্তাই করা যায় না। ড্যাশ লিভড আ ওয়াইজ ম্যান, তাহলে কি হবে, সেখানে বাস করে, তো দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান। সি নাম্বার 80, সুহেল ইজ আ লায়ার, হি ড্যাশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এটা তার ছেড়ে দেয়া উচিত, তাহলে কি হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। ডি নাম্বার 80, উই ড্যাশ ওয়াক ফাস্ট আদারওয়াইজ উই উইল মিস দ্য ট্রেন, আমাদের কিন্তু অবশ্যই দ্রুত হাঁটা উচিত, না হলে কিন্তু মিস করে ফেলবো, সরি মিস দ্য ক্লাস, ক্লাস মিস হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, উই হ্যাভ টু ওয়াক ফাস্ট, পেরে গেলাম। ই নাম্বারে আসি, হি ড্যাশ স্টাডি ইংলিশ দেন হিস্টোরি, তার ভাই সাহিত্যে আগ্রহ আছে কিন্তু, সরি ইংলিশে আগ্রহ আছে, সাহিত্যে আগ্রহ আছে কিন্তু ইতিহাসে আগ্রহ নাই, তাহলে কি হবে, ই নাম্বারে হি উড রাদার, বরং ইতিহাসের বদলে বরং সে ইংরেজি পড়বে কারণ তার সাহিত্যে আগ্রহ আছে। এফ নাম্বারে ড্যাশ ফ্রেন্ডশিপ ড্যাশ, তাহলে কি মানুষ টানুষ এরকম হলে আমরা বলি হোয়াট ডান্স, আর এসবের ক্ষেত্রে হোয়াট ইজ, মানে হোয়াটস ফ্রেন্ডশিপ লাইক, হয়ে গেল। জি নাম্বারে লেট মি নো দ্য নিউজ ড্যাশ অ্যারাইভস হিয়ার, যখনই সে আসবে তখন উত্তর জানাবে, দেখবে অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস হিয়ার, পারলাম। এইচ নাম্বারে কাজী নজরুল এত সালে জন্ম, অবশ্যই ওয়াজ বর্ন হবে। আই নাম্বারে স্টুডেন্টস, তাহলে বাংলাদেশের জাতীয় ফুল জিনিসটা কেমন, হোয়াট ডাজ ইট লুক লাইক, তাই না, হোয়াট ডাজ বাংলাদেশ লুক লাইক। লাস্টে হলো আবার একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইট, এখানে কি হবে, ইট হবে ইট টেকস টু মেক এ কোয়ারেল। দেখে ফেলাম উত্তর। সি ইটস ভেরি ইজি, এখন কিন্তু আমরা সবগুলাই পারছি, এখন আর কঠিন লাগছে না কিছু, কারণ আমরা দুইবার প্র্যাকটিস করলে জিনিসগুলো এমনিই পারা যায়। আমরা আরো প্র্যাকটিস করব সামনে, কোনো সমস্যা নাই। সো আমরা তাহলে সামনে আগাতে পারি। ক্লজ বা ফ্রেজ দিতে হবে। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আমরা আগে দেখেছিলাম। অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো হলে সাধারণত ওয়্যার হয়, তাই না, এমন ভাবে সে হাঁটলো যেন তো সে ভাই অনেক বড় কিছু, সুতরাং এখানে কি হবে, হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার আ গ্রেট ডক্টর। কোয়াক মানে কি, কোয়াক মানে হলো হাতুড়ে ডক্টর, মানে সে আসলে কোনো ট্রেনিং নাই, কিছু নাই, এমনি সে ভং ধরেছে ডাক্তার সাজার, কিন্তু এমন ভাবে আচরণ করে মনে হয় যেন কত বড় ডাক্তার, অ্যাজ দো হি ওয়্যার আ স্পেশালিস্ট ডক্টর, অনেক বড় একজন ডাক্তার। A proverb goes that,
তাহলে কি হবে? যা ভাল লাগে দিতে পারো তুমি। A friend in need is a friend indeed. Slow and steady wins the race. Time and tide wait for none. আবার যেহেতু আগেটা ছিল স্বাস্থ্য নিয়ে, এটা দিবে হেলথ ইজ ওয়েলথ। যা ভাল লাগে দিও, কোনো সমস্যা নেই। আচ্ছা, I found a box in the room. The box was too heavy. কি হবে মনে আছে? এখানে টু হলে এখানেও টু হয়। কিসের জন্য হেভি? বহন করার জন্য, উত্তোলন করার জন্য হেভি। আর আমার জন্য তাই ফর মি টু লিফট, এটা আমরা দিয়ে দিতে পারি। তারপর আর কি আছে? ইট ইজ হাই টাইম। যেহেতু এখানে সাবজেক্টটা মেনশন করা নাই, আমরা চাইলে লিখতে পারি উই টুক, অথবা লিখতে পারি টু টেক, ইনফিনিটিভ দিয়েও লিখতে পারি, অথবা সাবজেক্ট দিয়ে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে তারপর লিখবো। ইট ইজ হাই টাইম উই টুক এফেক্টিভ মেজার্স টু কার্ব করা। কার্ব মানে কি? দমন করা, কার্ব করাপশন। এবার লাস্টে ইট ইজ লাভ দ্যাট কি করে? আমাদেরকে সুখী করে, ভালো রাখে। দ্যাট কিপস আস হ্যাপি, দ্যাট মেক্স আস হ্যাপি, দ্যাট ম্যাটার্স ইন লাইফ। যা ভালো লাগে দিয়ে দিলাম। এইবার চলো আরো কয়টা দেখি। হ্যাড হি বিন আ পোয়েট, থার্ড কন্ডিশনাল। আবারও মনে আছে ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল কি ছিল? কোনো ভাই শর্ত মর্ত নাই। ইফ ইট রেইনস ইট গেটস ওয়েট, যেখানে প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল বাম দিকে প্রেজেন্ট, ডান দিকে ফিউচার। ইফ ইউ স্টাডি ইউ উইল ডু ওয়েল, গুড ইন দ্য এক্সাম। সেকেন্ড কন্ডিশনাল কি? বাম দিকে পাস্ট, ডান দিকে উড। ইফ ইউ স্টাডিড ইউ উড ডু ওয়েল। থার্ড কন্ডিশনাল কি? বাম দিকে পাস্ট পারফেক্ট, এন্ড ডান দিকে উড হ্যাভ, কুড হ্যাভ। আমি বলতে পারতাম হি ফার্স্ট পারফেক্ট, কিন্তু আমরা চাইলে ইফ হি হ্যাড বিন আ পয়েট বলতে পারতাম, অথবা হ্যাড হি বিন আ পয়েট। সেখানে ইফটা আমরা কেটে দিলাম, বাট এটা কিন্তু থার্ড কন্ডিশনালে বোঝাচ্ছে। তাহলে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ হবে। বলতে পারি আমরা হি কুড হ্যাভ রিটেন পয়েন্টস, অথবা হি উড হ্যাভ বিন আ গ্রেট পোয়েট। সেটা মানে হি উড হ্যাভ বিকাম গ্রেট লিটারেরি অথর, অনেক কিছুই বলতে পারি। এবার জি নাম্বার আসে, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। We should not like those কি বলতে পারি? who are dishonest, who are not honest, সবই হয়। A rainy day is a day when পড়াশোনা করতে ভালো লাগে না, এটা বলতে পারি we don't want to study। ঘুম পায় অনেক, when we feel sleepy। আবার বলতে পারি সহজে সারাদিন বৃষ্টি হয়, যদি তো rainy day বলে when it rains all day long। হয়ে গেল। all of us should try our best কি বলা যেতে পারে? to do well in the exam, যা ভালো লাগে দিবা, to make ourselves skill workforce। লাস্টে গিয়েছে it is very cold, they have to put on warm clothes so that এর পরে কি আমরা জানি can হয়। এখানে কি they বলেছে না, তাহলে so that they can কি বলতে পারি আমরা? যেন তারা গরম থাকতে পারে, এই জন্য তো মানে গরম কাপড় পরেছে। so that they can keep themselves warm, so that they don't catch। এই তো যা দিলাম হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ কিছু ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল বুঝতে হলো। হ্যাড হি এরকম ভাবে থাকলে এটা থার্ড কন্ডিশনাল, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ হবে। আবার ধরো কিছু ক্ষেত্রে আমাদের বুঝতে হলো কি অ্যাজ দো, অ্যাজ ইফ, সেই ক্ষেত্রে কি ছিল ওয়্যার হয়, সেটা আমরা দেখে গেলাম। দুই একটা জায়গায় হয়তো ইডিয়মস এন্ড ফ্রেজেস জানতে হয় বা প্রভাব জানতে হয়। আর কিছু ক্ষেত্রে জাস্ট কমন সেন্স খাটিয়ে যেটা ভালো লাগে সেটাই দিতে পারি। বৃষ্টির দিনে কি হয়, আমরা খিচুড়ি খাইতে পছন্দ করি, সেটাও বলতে পারতাম, যা ভাল লাগে। এইবার আমরা রাইট ফর্ম অফ ভার্বস। সিম্পল, কিন্তু আমরা সঙ্গে গুলাই ফেলি। ড্যাশ নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম। তাহলে কি জ্ঞান অর্জন করা কোনো বয়স কিংবা সময়ের সাথে মানে সংকীর্ণ নয়, তুমি যে কোনো বয়সে জ্ঞান অর্জন করতে পারো। কি হবে এখানে? অ্যাকুয়ার্স নলেজ হবে না। জ্ঞান অর্জন করা। সুইমিং, সাঁতার কাটা খুব ভালো একটা ব্যায়াম। সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ। জ্ঞান অর্জন করা খুব ভালো একটা অভ্যাস। অ্যাকুয়ারিং, সি সুইমিং ইজ এ গ্রেট, অ্যাকুয়ারিং নলেজ ইজ এ গ্রেট। তাহলে কি হবে? অ্যাকুয়ারিং। অথবা বলতে পারি টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ, টু অ্যাকুয়ার নলেজ ইজ এ গ্রেট সামথিং, হোয়াটএভার। তার মানে কি বলবো যে টু অ্যাকুয়ার অথবা অ্যাকুয়ারিং। তারপর চলো বি নাম্বারে যাই। ইট ক্যান ড্যাশ বাই এনি পারসন। ওই যে অ্যাক্টিভ প্যাসিভের খেলাটা বুঝো, জ্ঞান কি নিজে নিজে অর্জন হয়? তাই জ্ঞানকে অর্জন করা হয়, তাহলে এটা কি প্যাসিভ হবে? ইট ক্যান বি গেইনড, তাই না? ইট ক্যান বি গেইনড বাই এনি পারসন অল থ্রু দ্য লাইফ।
সি নাম্বারে আসি, it is অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, it is like unlimited wealth which can never কি সে নিজে নিজে শেষ হয় নাকি তাকে শেষ করা হয়, অবশ্যই প্যাসিভে হবে which can never be finished। এবার এই নাম্বারে আসি, however the level of a person's knowledge dash with his dedication কি বলা যেতে পারে, can develop with his dedication বলে দিলাম। এফ নাম্বারে আসি, a person dash some new knowledge বলতে পারি can have some new knowledge through regular observation, সে জ্ঞান আয়ত্ত করতে পারে অনেক কিছু মনোযোগ দিয়ে দেখার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্টেশন করার মাধ্যমে। জি নাম্বারে কি হবে বলতো, the progress of human beings largely depends on নির্ভর করে on the growth of knowledge, তারপর হয়ে গেল। এইচ নাম্বারে আসি, ফর এক্সাম্পল নিউটন ফার্স্ট হবে discovered a theory of gravitation and there are many famous scientists who invented হবে অথবা have invented হবে amazing things to make life easy অথবা making life easy on the earth। পারলাম তাহলে? খুব একটা কঠিন কিছু ছিল না, মোটামুটি সহজই ছিল, আমরা বুঝতে পেরেছি। তাহলে মূলত হলো অ্যাক্টিভ প্যাসিভের খেলা, আর হলো জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এটা একটু বুঝতে হয়। যেমন আমরা এ এবং জে প্রথমটা শেষটা দুইখানে দেখছি কি জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এরকম খেলা। আর অনেকগুলো ছিল যে বি গেইনড, বি ফিনিশড, সবগুলো প্যাসিভে ছিল, সেটা বুঝে গেলাম। ঠিক আছে, বুঝতে পারছি এখন তাহলে, আশা করি কিছুটা। এবার তাহলে ন্যারেশনটা চলো একটু দেখি, খাতা একটু লিখে ফেলি কষ্ট করে। আমি জানি প্যারা লাগছে, বাট ওই যে বললাম যে ভাই একবার শিখবো যেন পরীক্ষা ভুল না হয়, সো প্লিজ রাইট ইট, তারপর আমি ব্যাখ্যা করে বলা শুরু করব। এখানে কাহিনী হলো আমাদের ইনডিরেক্ট স্পিচে যেতে হবে, কি ঝামেলা, এটা তো অন্য উল্টাই দিল, বেশ প্যারা হয়ে গেল। কার সাথে কার কথা হচ্ছে দেখতে পাচ্ছি, সার্জেন্টের সাথে দ্য ম্যান, তার কথা হচ্ছে। তাহলে চলো দেখি, শুরুতে বলি স্টপ, didn't I tell you to stop, you cannot go there। খেয়াল করে দেখো, পড়ো, ঘুমাও, এগুলো কখন বলি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয়, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ সব হতে পারে। ধরো আমি যদি বলি প্লিজ কলমটা দাও, আই রিকোয়েস্টেড ইউ, এই কলমটা দে, আই অর্ডার ইউ, আই কমান্ড ইউ। কলমটা দিয়ে লিখলে ভালো হবে, পরামর্শ দিলাম, আই অ্যাডভাইস, আই সাজেস্টেড, তাই না? তাহলে কিন্তু অনেকগুলো হতে পারে। এখানে বলি স্টপ, থামতে বললো, অর্ডার বা কমান্ড করলো, তাহলে কি হবে, দ্য সার্জন অর্ডার্ড দ্য ম্যান টু স্টপ। তারপর আবার প্রশ্ন করলো, তো থামতে বলছি না, তাহলে কি, হি দেন আস্কড হিম ইফ হি হ্যাড নট টোল্ড হিম টু স্টপ। কেন, এটাও পাস্ট টেন্সে, রিপোর্টিং, রিপোর্টেড, এটাও পাস্ট টেন্সে, দুইটা পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড নট হয়ে যাবে, তাই না? হি হ্যাড নট টোল্ড হিম টু স্টপ। আবার যেহেতু বললো, তাহলে কি, অলসো সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, অ্যাডেড দ্যাট, বলতে পারি হি ফার্দার সেড দ্যাট দ্য ম্যান কুড নট গো দেয়ার। এবার তাহলে, ওহ ভেরি ওয়েল, ইট ইজ হার্ড থিং টু বি পুয়ার, লোকটা বললো, তাহলে কি বলতে পারি, সে অবাক হয়ে গেল, বিইং সারপ্রাইজড, বিইং অ্যাস্টনিশড, আমরা এভাবে বলতে পারি। The man said that it was hard thing to be very poor. সে আরো বললো, he also said that, he further added that all the world was against the poor। তাহলে পারলাম মোটামুটি, আশা করা যায় বুঝতে পারছি। এখানে অবশ্যই আমরা সুন্দর করে এগুলা মেনশন করে দিলে খুবই ভালো হয়, না দিলে কি মার্ক কাটবেন না। বাট পড়তে একটু প্যারা হয়ে যায়, হি কার কথা বলা হচ্ছে, গুলিয়ে ফেলে কিন্তু, সুতরাং মেনশন করে দিলে খুব ভালো হবে। ঠিক আছে, ন্যারেশন হয়ে গেল। এইবার তাহলে ছিল মডিফায়ার। আমি এখানে ব্যাখ্যা করে কিছু বলবো না, আমি আচ্ছা ব্যাখ্যা করে অল্প অল্প করে বলবো, কিন্তু আমরা তো মোটামুটি বুঝি এখন, তাই না? আমাদের খেয়াল কোথায় ইনফিনিটিভ, কোথায় পার্টিসিপল বলে দেয় কিন্তু ওরা, সুতরাং আমরা ওটা যে কমন সেন্স খাটায় বলে ফেলবো। চলো তাহলে আমরা সলভ, তোমরা একটু পড়ো, তারপর সলভ করে শুরু করি। Aisha Begum has 3 sons and 2 daughters. Her husband was a dash farmer. কি বলছি, pre-modify the noun, noun কোনটা, farmer,
কেমন ফার্মার ছিল সেটা বলতে হবে, মডিফাই মানেই তো যে কেমন বৈশিষ্ট্যটা বলা। তারপর কি লিখলো, হু ইউজ ড্যাশ অন আদার পিপলস ল্যান্ড, তার মানে নিজের নিশ্চয়ই জমি জমা নাই, বলতে পারি পুয়ার ফার্মার, ল্যান্ডলেস ফার্মার। হু ইউজড, তারপর বি নাম্বারে আসি, কি বললো, ইনফিনিটিভ, অন্যের জমিতে কি করবে, নিশ্চয়ই নাচবে না, কাজ করবে। টু ওয়ার্ক, টু কাল্টিভেট, টু ফার্ম অন আদার পিপলস ল্যান্ড, হয়ে গেল। সি নাম্বারে আসি, উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড ড্যাশ ডটার্স অফ, প্রোনাউন কি হবে বলতো, তাদের মেয়েদেরকে বিয়ে দিল, তাই না, দেয়ার ডটার্স অফ, বাই দ্য টাইম দে রিচ টিনেজ। ডি নাম্বারে আসি, দ্য সন্স অফ স্টার্টেড, পার্টিসিপল মানে কি, অবশ্যই ভার্বের পরে আইএনজি থাকতে হবে, তাহলে ওয়ার্কিং দিতে পারি, এটাই ভালো হয়। উইথ দেয়ার ফাদার অ্যাজ ড্যাশ লেবারার্স, কি হবে এখানে, কেমন লেবারার ছিল, দিন মজুর, দিনে কাজ করে, রাতে বেলা তো ওরা খেতে কাজ করে না, তাহলে ডে লেবারার্স when they are old enough to help. By the time they were 17, they left for towns. Dash money, একটা ইনফিনিটিভ, শহরে কেন গেল, নিশ্চয়ই তারা বিরাট বড় বিদ্যাসাগর হতে যায় নাই, কাজকর্ম করতে গেছে, টাকা উপার্জন করতে গেছে। টু আর্ন মানি, টু অ্যাকোয়ার মানি, এটা বলতে পারি। At first they used to send money to their parents. এবার আমাদের একটা অ্যাডভার্ব দিতে হবে, তাই না, অ্যাডভার্ব মানে আমরা কি বলতে পারি, ly যুক্ত করতে পারি, occasionally, regularly পাঠাতো। But after getting married they barely had enough, তা নাই বললেই চলে, to support their dash families, কি হবে, কার ফ্যামিলি, নিজেদের ফ্যামিলি, own families। তাহলে আমার কি হবে, out of desperation Aisha was started dash in the village, তাহলে কি হবে, started, এইটা কি শুরু করলো উনি, বলতে পারি যে ভিক্ষা করা শুরু করলো, কাজ করা শুরু করলো। স্টার ওয়ার্কিং ইন দ্য ভিলেজ, কিংবা বেগিং ইন দ্য ভিলেজ। টু ফিড হার ওল্ড ড্যাশ হাজবেন্ড, হাজবেন্ডটা কেমন ছিল, নিশ্চয়ই অনেক অসুস্থ ছিল, আনহেলদি, সিক, ইল, উইক, পুয়ার, অনেক কিছু হতে পারে। বাট আই হোপ উই আর ক্লিয়ার উইথ যে কিভাবে লিখতে হবে, কোথায় ইনফিনিটিভ, কোথায় পার্টিসিপল, কোথায় অ্যাডজেক্টিভ, এটা কিন্তু মোটামুটি বুঝে গেলাম, তাই না। এখন এখানে ফিবল বানানটা কিন্তু ভুল, এটা কি হবে, এফ ডবল ই বি এল ই, মানে খুব দুর্বল অর্থে বুঝায়। সো আই হোপ মডিফাইড জিনিসটা কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি, আর কি ভয় আছে, ভয় কিন্তু খুব একটা নাই, তাই না। তারপর আমরা সামনে আবারও করব, কোনো চিন্তা নাই, এরপর এবার একদম ক্লিয়ার হয়ে যাবে। 7 নম্বরে চলে আসি আমরা, ড্রাগ অ্যাডিকশন। আচ্ছা তোমরা একটু পড়ে ফেলো। কানেক্টরস, ওই যে আমরা যে লেখার ফ্লোটা সুন্দর করে স্মুথ ভাবে করে ফেলবো, সেই জন্য আমরা কানেক্টরস নিয়ে এসেছি, রাইট। ইট উইল বি ভেরি ইজি। চলো আমরা একটু একটু করে সলভ করে শুরু করি। Drug addiction is a great curse of the present world. Dash a few things were used as drugs, মানে কি, were মানে কি আগে, তাহলে আমরা কি বলতে পারি এখানে বলো তো, in the past, অতীতে, কিংবা আগে বলতে earlier, previously ও বলতে পারি। Dash the number of drugs has increased, present perfect, now, recently, lately, এগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হয়। নাও দ্য নাম্বার অফ ড্রাগস হ্যাজ ইনক্রিজড, তাই না, এটা আমরা বলে দিতে পারি। সি নাম্বারে আসি, ড্যাশ কোকেইন, হাবিজাবি অনেকগুলো নাম বললো, তাহলে কি উদাহরণ হিসেবে দিয়েছে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো দিতে পারি সি তে। ডি নাম্বারে আসি, ড্রাগস অফার অ্যানাদার ওয়ার্ল্ড, তাহলে কি হতে পারে ডি তে, দুর্ভাগ্যজনক ভাবে, তাই না, যে মানে আমরা বলতে পারি যে, ও হ্যাঁ সরি, এই যে এগুলোর এক্সাম্পল দিল, এই সবগুলো ড্রাগ, অল দিস ড্রাগস, এটা আমরা বলতে পারি একটা কানেক্টর। ডি নাম্বারে দিয়ে দিলাম। ই নাম্বারে চলে আসি, ড্যাশ দে ডু নট নো দ্যাট দিস অ্যাডিকশন ডিস্ট্রয়স দ্য ইনার পার্ট অফ দ্য বডি অফ অ্যাডিক্টেড পারসনস, ব্যাপারটা দুর্ভাগ্যজনক, তাহলে কি বলতে পারি, আনফরচুনেটলি। হাউএভার, হাউএভার দিব না, কারণ এখানে হাউএভার দিলে কমা বসবে, কমা যেহেতু নাই না দেই। বাট দে ডু নট নো, তাই না,
আমরা আগে একটা এরকম করেছিলাম, সেখানে কমা ছিল দিয়ে আমরা হাউএভার দিয়েছিলাম, এখানে কমা নাই দেখে বাট দিতে পারি, তাহলে সহজে হয়ে গেল। এফ নাম্বারে চলে আসি, ড্যাশ why do many people take drugs? তার মানে বলতে পারি যে ভাই সবাই তো জানে যে ক্ষতি হয়, তাহলে তারপরও কেন নেই, however, why, so why do many people take drugs? এফ নাম্বারে করে ফেললাম। জিতে আসি, এই যে এখন অনেকগুলো কারণ বলেছে তাই না, তাহলে আমরা কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অথবা মোর ওভার, বিসাইডস এগুলো আমরা ইউজ করতে পারি, এইটাই অনেক কিছু বলে। আর লাস্টে আমরা কি করব, সবসময় আমরা দেখেছি কানেক্টরসে কি থাকে শেষে, কনসিকুয়েন্টলি, ফাইনালি, এভাবে যে অ্যাজ আ রেজাল্ট। তার মানে কি হয় বলতো, প্রথমে আমরা উদাহরণ দেই, অনেকগুলো ড্রাগ আছে, তারপর হাবিজাবি বললাম, তারপর সবগুলোতে কিন্তু থাকে ফার্স্টলি, সেকেন্ডলি, অনেকগুলো কারণ ব্যাখ্যা করি, লাস্টে অ্যাজ আ রেজাল্ট এভাবে করে বলে দিই। তাহলে চলো আমরা উত্তরটা দেখে ফেলি। দেখতে পাচ্ছি বেশ সিম্পল, আমরা এটা পেরে গেলাম, খুব একটা কঠিন কিছু নাই। এন্ড আমরা ভার্ব কিন্তু খেয়াল রাখবো, যেমন ধরো এ নাম্বারে যদি দেখি এখানে ওয়্যার ছিল, তাই বলছিলাম যে অতীতের কথা বলছে, বুদ্ধি করে আমরা আর্লিয়ার, প্রিভিয়াসলি, ইন দ্য পাস্ট দিয়েছি। ঠিক একইভাবে এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, আমরা জানি রিসেন্টলি, লেটলি, অ্যাট প্রেজেন্ট, এগুলো হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিই, নাও এ ডেজ আমরা এটা দিয়েছি। তারপর কোনটা ছিল, সিতে ছিল অনেকগুলো ড্রাগের নাম, সো ফর এক্সাম্পল বুঝাই যাচ্ছে। আর হলো এরপর সুন্দর মতো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আমরা দিয়ে দিলাম, লাস্টে আমরা বলবো ফাইনালি, অ্যাটলিস্ট, ইভেনচুয়ালি। তাহলে প্রত্যেকটাতে আশা করি এরকম বেশ কিছু কমন থাকবে, যেভাবে আমরা বসিয়ে দিতে পারবো, কানেক্টর আমাদেরকে একেবারে আটকাতে পারবে না। এইবার তাহলে চলো দেখি সিনোনিম, অ্যান্টোনিম। ওয়ান্স अगेन, as I have told you before, it's important to have a good vocabulary base, এবং একই সাথে প্রিফিক্স সাফিক্স একটু জানতে হয়, যে কোথায় ভাই ইম হয়, কোথায় ডিস হয়, কোথায় মিস হয়, এগুলো না জানলে কিন্তু ঝামেলা হয়। তারপর আমরা পারবো আশা করি। ওয়ান্স अगेन, এটাতে প্যাসেজ পড়া খুব একটা দরকার থাকে না, আমরা সরাসরি প্রশ্ন অপশনগুলো দেখতে থাকি। সাকসেস, ফেলিওর, এর থেকে সহজে কি হতে পারে তাই না? জব, ওয়ার্ক বলতে পারি। গ্রেট মানে কি অসাধারণ, সেটা বিপরীত কি, খুবই সাধারণ। অ কেটে দিলে কিন্তু সাধারণ হয়েছে, সাধারণ থেকে অর্ডিনারি, কমন, তাই না? বিকজ, এটা সিনোনিম কি, কারণ। ওই যে মনে আছে সিন্সের একটা অর্থ কারণ, যেমন বলেছিলাম যে হি ডিড নট ডু ওয়েল ইন দ্য এক্সাম সিন্স হি ডিড নট স্টাডি, সে ভাই পড়াশোনা করে নাই তাই সে পরীক্ষায় ভালো করে নাই। সুতরাং বিকজ এর একটা সিনোনিম হতে পারে সিন্স। ই নাম্বারে নো, নো মানে কি জানা, আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ, এগুলো হতে পারে জানা, বুঝা। ফলো মানে কি অনুসরণ করা, যে ফলো ইওর অর্ডার, কথাগুলো শোন, আমি না শুনলে কি হবে বলো। আমরা বলতে পারি ডিসওবে, কথা অমান্য করা। জিতে আসে রুল, রুল মানে কি নিয়ম, নিয়ম কানুন কি হতে পারে, ল হতে পারে তাই না, অর্ডার হতে পারে। নেভার অ্যান্টোনিম কি, অলওয়েজ, সব সময়, খুবই সিম্পল ছিল। ভিক্টোরি, উইন, ট্রায়াম্ফ এগুলো হতে পারে। ডিজায়ারেবল যেটা কাম্য, যেটা সবাই চায়, এইটার বিপরীত কি হবে বলতো, আমরা বলতে পারি আনডিজায়ারেবল। এই যে একটা ওয়ার্ড রুট প্রিফিক্স চলে আসলো। তাহলে দেখতে পাচ্ছি যে সিনোনিম, অ্যান্টোনিম এটাও কিন্তু আগের মতো আর প্যারা লাগছে না, আমাদের কাছে যথেষ্ট সহজ লাগছে তাই না? ঠিক আছে, এবার তাহলে চলো আমরা চলে যাই ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন। ইহা তো একটা কঠিন জিনিস, কিন্তু আসলে খুবই সহজ জিনিস, আমরা সবই পারবো। যেহেতু ডায়ালগ নিচে নিচে, সো কোটেশন মার্কের দরকার নেই, যদি ন্যারেশনের মধ্যে পাশাপাশি লিখতো তখন তো কোটেশন মার্ক দিতাম। সো কি হবে, হুরে, এক্সক্লামেশন মার্ক দিব, তারপর অবশ্যই বড় হাতের হবে, যেহেতু সংক্ষেপে লেখা একটা অ্যাপোস্ট্রফি হবে, we have won the match। তাহলে হয়ে গেল আমাদের প্রথমটা। এইবার ও জিজ্ঞেস করছে হোয়াট ম্যাচ সাজিদ। এই যে এইভাবে যখন আমরা একটা মানুষকে অ্যাড্রেস করি, একটা কমা দেই, কিন্তু বলতে সাজিদ হোয়াট ম্যাচ, তখনও কমা দিতাম, আর হোয়াট ম্যাচ সাজিদ এখানেও কমা দিব। দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল টিম, তাহলে এখানে অবশ্যই ফুল স্টপ হবে না। ও মাই অলমাইটি, হাউ ডিড ইট হ্যাপেন,
এটা তো মনে হচ্ছে যা আছে ঠিকই আছে, কোনো ঝামেলা নাই, তাই না? অলমাইটি সৃষ্টিকর্তা আল্লাহর সিনোনিমও যদি দিই আমরা বড় হাতের অক্ষরে দিব, সেটা আমরা জানি। সাজিদ বলছে উই 1/3 goes to 1। তাহলে এখানে কি হবে? বাক্য শেষ হলে কি আমরা সেমিকোলন দেই, না আমরা শুধু ফুল স্টপ দেই? সিফাত বলছে আই থট আওয়ার টিম ওয়াজ বেটার দেন yours। এখানে আমি ভাবলাম কমা দিলাম, না দিলেও কিন্তু হবে বাক্যটা, কিন্তু দিলে সেফ। I thought our team was better than yours. The result shows who is better. ফলাফলই বলে দিয়েছে কে আসলে ভালো। Anyway, we'll do better next year. তাহলে কি well মানে ভালো, আর একটা অ্যাপোস্ট্রফি দিলে we will, আমরা করব। দেখছো একটা অ্যাপোস্ট্রফিতে অর্থ বদলে গেল, better next year. Best of luck সিফাত। once again নাম যেহেতু বলেছি তাহলে এখানে একটা কমা হবে আর একটা বড় হাতের হবে। তাহলে চলো আমরা একটু মিলিয়ে নেই। আশা করি সবাই বুঝতে পেরেছি। এইবার তাহলে আমরা সুন্দর মতো আবারও কিন্তু করে ফেললাম আমাদের গ্রামাটিক্যাল পোর্শন যা যা ছিল। এখন আমরা কিসে যাব? অ্যাপ্লিকেশনে চলে যাব। কি নিয়ে লিখতে বলেছে? ইনক্রিজিং ফ্যাসিলিটিস ইন দ্য কলেজ কম্পিউটার ল্যাব। চলো একটু কমন সেন্স খাটিয়ে চিন্তা করি যে তোমার স্কুল কলেজে যা লাগুক, লাইব্রেরি হতে পারে, কম্পিউটার সেন্টার হতে পারে, মাল্টিমিডিয়া রুম হতে পারে, প্রেয়ার রুম, রিডিং রুম, ক্যান্টিন, হোয়াট এভার ইট ইজ, আমরা কি করব? শুরুতে বলবো যে আমি কে। সবখানে এটা কিন্তু আমরা উল্লেখ করি, আমরা আপনার স্কুল বা কলেজের শিক্ষার্থী। তারপর এখন তুমি যদি বলো যে আমাদের তো এমনি টিনের চালের ভাঙা একটা স্কুল কলেজ, তো এখানে দিয়ে কি হবে? সুন্দর করে শুরুতে বলতে হবে যে আমাদের স্কুল কলেজটা কত ভালো, কত জোস, যে আমাদের এটা তো অনেক সম্ভ্রান্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান, সবাই এটাকে পছন্দ করে, আমরা খুব গর্বিত এটা নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে এই জিনিসটা নাই। সুতরাং আপনার সদয় অবগতির জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, প্লিজ একটা ব্যবস্থা গ্রহণ করুন যেন এটাকে স্থাপন করা হয়। সেইটাই আমরা এখানে করব। চলো তাহলে দেখে ফেলি। শুরুতে তারিখ তো দিলাম, তারপরে আমরা সম্বোধনটা করলাম। কলেজের নাম তুমি এক্স স্কুল অ্যান্ড কলেজ লিখতে পারো, যেটা তোমার ভালো লাগে, কোনো সমস্যা নাই। কেমন? সাবজেক্ট আমরা চাইলে এভাবে দাগ দিয়ে লিখতে পারি, না চাইলে শুধু এমনি নীলকালিতেও লিখতে পারি, বাট সাবজেক্ট একটু সুন্দর করে লিখলে, এভাবে লিখলে ভালো। কেমন? স্যার, I, on behalf of the students of have the honor to state that a computer lab was set up in our college. আমরা শুরুতে বলতে পারতাম যে are the students of your college and our college is very renowned, we're very proud of it, সেগুলো বলতে পারতাম। কিন্তু এই যে ফর্মাল লেটারে কিন্তু এত লম্বা করে লেখার দরকার নেই, ছোট করে মূল কথাটা বলতে পারলেই হলো। সুতরাং ওরা কিন্তু এখানে সরাসরি মূল কথায় চলে গেছে যে গত জানুয়ারিতে সুন্দর করে একটা ল্যাব বানানো হলো, আমরা তো খুব আগ্রহী ছিলাম। আনফরচুনেটলি দিস নোবেল ইনিশিয়েটিভ ইজ নট সার্ভিং দ্য পারপাস। ভাই কাজ তো হচ্ছে না, ল্যাবের ভিতরে কোনো ফ্যাসিলিটি নাই, কম্পিউটারই নাই, এই কয়টা কম্পিউটার দিয়ে তো হয় না। সেকেন্ডলি আমাদের তো ভাই ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, তাহলে কেমনে কাজ করব? এইসব বলে লাস্ট আমি বললাম আই therefore আগে এবং পরে কমা, pray and hope that you would be kind enough to increase the facilities in our computer lab and oblige thereby. এটা একটা সুন্দর একটা লাইন, যে কোনো ফর্মাল লেটার আমরা ইউজ করতে পারি, যে আই অথবা we therefore pray and hope that you would be kind enough to, যেটা পারপাসলি লিখে দিলাম, and oblige thereby, শেষ। তারপর sincerely yours, obediently yours আমরা লিখে দিতে পারি, তোমার নাম দিতে পারো, বা XYZ এরকম একটা কিছু দিতে পারো, যে Y, বা নাম দিলেই ভালো হয় আর কি, তাহলে হয়ে গেল। এইবার লোডশেডিং, একটা নর্মাল প্যারাগ্রাফ না, তাহলে কি করব? পড়ে শোনানোর কিচ্ছু নাই, আবারও বলি, শুরুতে আমরা ডেফিনিশনটা দিব। লোডশেডিং মানে কি? It means a discontinuity of supply of electricity for short or long time. তারপর আমরা বলা শুরু করব যে এটা কেন অনেক খারাপ, যে অনেকগুলো কারণ আছে এটার পিছনে। একটা হলো যে উৎপাদন হচ্ছে না, ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন। তারপর অনেকে করে যে চোরাই কানেকশন ইউজ করে, মিস ইউজ এন্ড ইলিগাল কানেকশন। তারপর এগুলো তো কজ বললাম, এবার ইফেক্টটা কি? ইফেক্ট হলো যে ভাই আমরা তো ঘুমাতে পারি না, আমরা তো সামাজিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কলকারখানা সব থেমে যাচ্ছে, স্টুডেন্টরা শিখতে ক্লাস করতে পারছে না, তারা পড়াশোনা করতে পারে না, রান্না বান্না হয় না, ফ্রিজে খাবার নষ্ট হয়ে যায়, হাসপাতাল অপারেশন আটকে যায়। এইবার যে কোনো কিছুতে আমরা কি বলবো? অবশ্যই আমাদের কি করণীয় সেটা বলবো, সচেতন হতে হবে, আর সরকারের কথা বলবো, সরকারের পদক্ষেপ নিতে হবে। এই দুইটা আমরা বলে লাস্টে বলবো যে ভাই অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমাদের
খুব অবিলম্বে দূর করতে হবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু প্যারাগ্রাফ কিছু ফরম্যাট আছে, সব ক্ষেত্রে একই। শুরুতে আমরা ডেফিনিশন দেই, তারপর আমরা একটু ব্যাখ্যা করে বলি, তারপর আমরা কি করি যে ভালো দিক খারাপ, এটা তো একটা খারাপ জিনিস, তো ভালো দিক বলতে কিছু নাই, খারাপ দিকগুলোই বলি। তারপর আমরা বলি যে আমার কি করণীয় এবং সরকারের কি করণীয়, এটা বলে তারপর আমি লাস্টে একটা কনক্লুশন দিয়ে দিই, হয়ে গেল। So if you want, you can take a screenshot. Otherwise, I don't think there is no reason for this. আমরা সামনে আগাই। এইটা কি প্যারাগ্রাফ? কজ এন্ড ইফেক্ট বলতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ না? আচ্ছা, ডেসক্রাইব হবে এবং ইফেক্ট বলতে হবে। ফিজিক্যাল মানে কি? ব্যায়াম মানে কি? হাত পা নড়াচড়া করা, রেগুলার মুভমেন্ট অফ ডিফারেন্ট লিম্বস অফ আওয়ার বডি, বলে দিলাম। এইবার আমরা বলতে পারি এটা কি কি হয়, উপকার হয়, যে কেন এটা করা দরকার। কারণটা শুরুতে বললাম যে ভাই, মেশিন ওর ইঞ্জিন কিন্তু মরিচা পড়ে যায়, রেগুলার কাজে না লাগালে শরীরেও কাজে না, মোটা হয়ে যাবো এবং তারপর আমরা ভালো মতো থাকতে পারবো না। কি কি ধরনের আছে? সুইমিং, রানিং, রাইডিং, অনেকগুলো বললাম। তারপর আরো খেলাধুলার কথা বললাম কিছু। এবার উপকারের কথাগুলো বললাম। ওয়ান্স এগেন, এই যে এখানে উপকার পুরো ব্যাপারটা তুলে ধরেছি। ইফ ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ইফ ইউ ওয়ান্ট। তাহলে কিন্তু মোটামুটি হয়ে গেল। যে আগেরটাতে আমরা বললাম যে এটা কেন দরকার, কারণ না হলে শরীরে মরচে পড়ে যাবে, অর্থাৎ আমরা মুটিয়ে যাব এবং শরীরে ফিটনেস থাকবে না। এবার ইফেক্টটাকে, যে ব্যায়াম করলে কি কি উপকার হবে সেটাও বলছি। ভালো কথা, দেয়ার ইজ এ কমন সেইং, হেলথ ইজ ওয়েলথ। পরীক্ষা এভাবে কিন্তু তুমি আন্ডারলাইন করবে না, নর্মালি লিখবে, এখানে চোখে পড়ার জন্য আমরা লিখেছি। এইবার যদি লাস্টে চলে আসি যে ব্যায়াম না করলে কি কি ক্ষতি হবে, অর্থাৎ কি করলে ভালো সেটাও বললাম, কি কি না করলে কি ক্ষতি সেটাও বললাম। এইবার আমরা লাস্টে চলে আসি কনক্লুশনে, যে ভাই এটা তো আমাদের জন্য খুব দরকার। আমরা যদি বড় বড় জাতির মতো হতে চাই তাহলে রেগুলার ব্যায়াম করতে হবে, তাই জীবনে সুখী হতে হলে এটা অবশ্যই এনশিওর করতে হবে। তাহলে ওয়ান্স এগেন আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো বা তোমরা মোটামুটি দেখেছো। যেহেতু অনেক লম্বা ক্লাস, এই জন্য ধরে ধরে পড়ে শোনালাম না, তাহলে আসলে ধৈর্য থাকবে না। এইবার তাহলে আমরা কিন্তু সুন্দর মতো একটা না দুইটা বোর্ড কোয়েশ্চেন একদম আগা থেকে মাথা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করে ফেলেছি। তাহলে কি মনে হয় আরো একটা কি হবে? আমার তো মনে হয় হওয়া দরকার। কেন? কারণ হলো যে আমরা অনেকেই এখনো পর্যন্ত, হয়তো কেউ মডিফায়ার, হয়তো কেউ কানেক্টরস, হয়তো কেউ প্রিপোজিশন, একটু একটু কনফিউশন রয়ে গেছে। আর আমরা এখন পর্যন্ত যেগুলো দেখেছি এগুলো নিয়ম তো শিখেছি, বাট এমন তো হতেই পারে যে এই নিয়মটা তো আগে দেখি নাই, এটা তো ভাইয়া বলে নাই, তাহলে এখন কি করব? সো আমরা আরো একটা বোর্ড কোয়েশ্চেন যদি তাড়াতাড়ি ঝটপট সলভ করে ফেলি তাহলে কি হবে বলতো? তাহলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি বোর্ডে আসার মতো যা যা নিয়ম আছে, আমরা যেহেতু সবগুলো থেকে বেছে বেছে বাছাই করে সুন্দরগুলো নিয়েছি, ইম্পর্টেন্ট গুলো নিয়েছি, কভার হয়ে যাবে, রুলস গুলো ঝালাই করা হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু ধৈর্য ধরে ওয়ান লাস্ট টাইম এবার একদম ঝটপট করব, এই যে 3 নাম্বার বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলি। ওয়ান্স এগেন খুব তাড়াতাড়ি যাব আমরা এখন, সুতরাং সবাই খাতা নিয়ে লিখে ফেলি। দ্য মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার। কার দিকে পরিচিত, কার কাছে পরিচিত? আমাদের কাছে। তাহলে কি টু অল অফ আস, এটাই হওয়া উচিত। হয়ে গেল। তারপর কি বলবো? শি অ্যাওয়েকেন্স এ ফিলিং। উত্তর চলে আসলো, সরি। তাহলে চলো আমরা বলি আ ফিলিং, কিসের ফিলিং? ভালোবাসার ফিলিং। তাহলে কি ফিলিং অফ লাভ এন্ড টেন্ডারনেস। কোথায় তৈরি করে? হৃদয়ের মধ্যে তৈরি করে। মধ্যে বলতে আমরা ইন বলি, তাহলে কি ইন হার্টস। ডি নাম্বারে আসি। ইফ এন ইনফ্যান্টস ইন আর্মস স্ট্রেচ, হাত বাড়িয়ে দেয়, কি বাইরের দিকে বাড়িয়ে দেয়, স্ট্রেচেস আউট দেয়ার হ্যান্ডস টু গ্রাস্প দিস বিউটিফুল থিং। এবার এই নাম্বারে, নর ইজ হার অ্যাপিল কনফাইন্ড অনলি, কার দিকে? শিশুদের দিকে, তাই না? তাহলে কনফাইন্ড অনলি টু চিলড্রেন। এফ নাম্বারে আসি। এভার সিন্স দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, শি হ্যাজ ফার্নিশড এ থিম, কাদের জন্য করেছে? ফর পোয়েটস এন্ড আর্টিস্টস। দ্য মুন হ্যাজ নো লাইট, তার নিজের চাঁদের নিজের আলো নেই। অফ হার ওন, নিজের নেই, তাই না? এবার এইচ নাম্বারে, the soft silvery brightness which forms her principal charms to us,
is borrowed solely, এখানে একটা কাহিনী, কিন্তু এখানে প্রিন্সিপাল বানান কি PAL হওয়া উচিত? আমার তো মনে হচ্ছে না। যাই হোক আর কি, is borrowed solely dash the light of the sun, H নাম্বারে কি হতে পারে তাইলে? from the light of the sun. I নাম্বারে আসি, if we go out on a clear night we can look dash the magic of moonlight, তাহলে কি হতে পারে? আমরা চাঁদের আলোর দিকে তাকাই না চাঁদের আলোর জন্য তাকাই? চাঁদের আলোর জন্য তাকাই, তাই না? যে ভাই আছে নাকি চাঁদ। We can look for the magic of moonlight. It is often difficult dash us to realize, আমাদের জন্য কঠিন for us to realize that the moon is shining in borrowed feathers. It was actually quite easy, তাই না? বেশ ভালোই কিন্তু সহজে করে ফেললাম আমরা। প্রিপোজিশন খুব একটা ঝামেলা করে নেই, একমাত্র ছিল স্ট্রেচ আউট, যে ডি নাম্বারে ছিল, অনেকে হয়তো পারি নাই ঠিক মতো, কিন্তু এখন বুঝছিলাম যে এরকম কিছু ফ্রেজাল ভার্ব থাকে, সেগুলো জানতে হবে, প্র্যাকটিসের মাধ্যমেই শেখা হয়, প্যারা কিছু নাই। 2 নাম্বারটা করে ফেলি ফ্রেজাল ভার্ব, সরি হ্যাঁ ফ্রেজ এন্ড ওয়ার্ডস। ইটস সো ইজি, উই হ্যাভ ডান ইট সো মেনি টাইমস। নতুন কিছু একটা নতুন দেখতে পাচ্ছি, উড ইউ মাইন্ড, তাই না? একটা অপশন দেখতে পাচ্ছি, উড ইউ মাইন্ড মানে কি? ফর্মালিটি করে বলে আপনি কি দিতে পারবেন? এটা তো একদম প্রথমটাতেই হয়ে গেল, দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেট, রুমটা একটু দমবন্ধ লাগছে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ, আপনি কি দয়া করে জানালা খুলে দিতে পারবেন? হয়ে গেল। ইট ইজ রেইনিং আউটসাইড, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা, নিতেই হবে তা না, নিলে ভালো। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, সে ভাই পেপার পড়ে না, সম্পাদনা কি করবে? আগে দেখেছেন লেট অ্যালোন। তারপর ড্যাশ লিভড ওয়াইস, দেয়ার লিভড ওয়াইস মানে ডি নাম্বার ইজি। ই নাম্বার ইউ লুক টায়ার্ড, ড্যাশ অ্যাপিয়ার্স টু মি, কি হবে? ইট অ্যাপিয়ার্স টু মি। এফ নাম্বারে ইসমাইল, অবশ্যই তার জন্ম কোথায়? ওয়াজ বর্ন হবে ইন আ নিডি ফ্যামিলি, তার জন্ম হয়েছে একটা দরিদ্র অভাবগ্রস্ত পরিবারে। জি নাম্বারে কি হবে বলতো? একটা জিনিসের কথা যেহেতু বলছে, হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক, এটাই তো হওয়া উচিত। এইচ নাম্বারে হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি, কি হবে? অ্যাজ ইফ, তাই না? অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো কিন্তু হয় অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি। এখানে একটা মজার ব্যাপার, যদি বলতো হি প্রসিডস, তাহলে কি হতো বলতো? এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট ইনডেফিনিট। হি প্রসিডস অ্যাজ ইফ হি নেভার স মি, কিন্তু এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে পাস্ট পারফেক্ট, অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি। এটা করে দিলাম, এটা খেয়াল রাখবো। এইবার আমরা আই নাম্বারে আসি, প্যানিক সিজড মি, এটা আগে দেখেছিলাম অ্যাজ সুন অ্যাজ হবে, খুবই সিম্পল। আর যে নাম্বারে হলো ওই যে ভাই টাকা চাওয়ার থেকে মরে গেলেও ভালো, আই উড রাদার ডাই, তাই না? তাহলে দেখা গেল যে এই ফ্রেজ ওয়ার্ডসটা এত সহজ যে আমাদেরকে এটা কোনোভাবে আটকাতে পারবে না, জাস্ট বক্স থেকে ধপাধপ বসিয়ে দিব, হয়ে গেল। এইবার তাহলে চলো আরো আছে, আর স্টুডেন্ট মাস্ট পজেস, তোমাদের ভিতরে কি থাকতে হবে বলো তো? এত লম্বা সময় ধরে ক্লাস করছো, ধৈর্য থাকতে হবে, আর আমাদের পেশেন্স। আবার ধরো যে তোমরা এত মনোযোগ দিয়ে ক্লাস করছো, মনোযোগ না দিলে তো হবে না, তাহলে কি বলতে পারি? অ্যাটেন্টিভনেস, ফোকাস। আবার সুন্দর করে গুছিয়ে তোমরা খাতায় লিখছো, তাহলে কি হতে পারে? ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, সিনসিয়ারিটি। সো তুমি চাইলে অনেকগুলো লিখতে পারো, বা একটা দুটো শব্দ লিখলেও চলে, শুধু একটা শব্দ যে ডিসিপ্লিন, এটা বললেও হয়। তারপর পরেরটা, দ্য স্টুডেন্ট ড্যাশ ইজ এ গুড স্টুডেন্ট, কি হতে পারে? বলতে পারি দ্য স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি, বলে দিতে পারি ইজ এ গুড স্টুডেন্ট। সি নাম্বারে আসি, হি মাস্ট বি অনেস্ট ইন থট, অ্যাক্টিভ ইন হ্যাবিট অ্যান্ড ওবিডিয়েন্ট টু, কি বলবো? সে তার চিন্তায় যেন সৎ থাকে, কাজে কর্মে সক্রিয় থাকে, আর গুরুজনদের যেন মান্য করে। ওবিডিয়েন্ট মানে বাধ্যগত বা মান্য হওয়া, তাহলে কি হবে? হিজ প্যারেন্টস, হিজ টিচার্স, হিজ সিনিয়র্স, হিজ এল্ডার্স। ডি নাম্বারে ড্যাশ হেলথ ইজ অ্যানাদার কোয়ালিটি, কি বলবো আমরা? ভালো ছাত্রের সুন্দর একটা বৈশিষ্ট্য কি? হ্যাভিং গুড হেলথ, মেইনটেইনিং গুড হেলথ, সুন্দর স্বাস্থ্য বজায় রাখা, স্বাস্থ্যের যত্ন নেওয়া, ঠিকমতো ঘুমানো, এগুলো তো অবশ্যই তাদের একটা প্রয়োজনীয় বৈশিষ্ট্য।
he who dash makes a good result in the examination. যে অবশ্যই পড়াশোনা ভালো মতো করে, who works hard makes a glorious result, এভাবে বলতে পারি। অথবা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট একটা উত্তর, এই নাম্বার, who possesses, বানানটা খেয়াল করে দেখি, দুইখানে ডাবল এস, the qualities of a good student makes a glorious result in the examination. হয়ে গেল, সুন্দর। আরো আছে, I can't recall his name, it is long since, আমরা কি জানি, since এর ক্ষেত্রে বামে যদি প্রেজেন্ট হয় ডানে হবে past indefinite, বামে যদি past হয় ডানে হবে past perfect। যেমন আগে ছিল কি, it was long since we had met last, আর এখানে it is long, তাহলে কি হবে we met last, past indefinite দিয়ে দিলাম। জি নাম্বারে চলো দেখি, a village doctor is a person who dash, কি বলা যেতে পারে, বলতে পারি যে who provides treatment to the villagers, ডেফিনিশন হিসেবে বললাম। এইচ নাম্বারে বলি, our country is beset with মানে হলো মানে ঘেরাও করে রাখা, বেষ্টিত করে রাখা, অনেক সমস্যা দ্বারা বেষ্টিত। we all should come forward in order to, কি বলতে পারি, কি কারণে, to overcome these problems, to find some solutions, অনেক কিছু আমরা বলতে পারি সুন্দর মতো। এরপর কি আছে, whenever he speaks in English dash, in fact we learn through mistakes, তাহলে সে ভুল নিয়ে একটা কিছু বললে ভালো লাগবে। whenever he speaks in English he makes mistakes, বলে দিলাম। লাস্ট, a student has to be punctual, he has to study, তাহলে এখানে কি হয় বলতো, অবশ্যই এখানে লেস্টে পরে শুড কিংবা মাইট হয়, lest he should cut a sorry figure অথবা lest he should fail। তার মানে দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন কিন্তু বোর্ডেও রিপিট হয় মোটামুটি, তাই না, খুব একটা কঠিন কিছু না। তাহলে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে মোটামুটি এই যে 3 নাম্বার বোর্ড কোয়েশ্চেন সলভ করছি, অনেকগুলো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, রাইট। এরপরে কি আছে চলো দেখি, এরপর আছে রাইট ফর্ম অফ ভার্বস, ওয়ান্স अगेन অ্যাক্টিভ প্যাসিভের খেলা আছে। তারপর কি আছে এখানে, সিঙ্গুলার প্লুরাল খেয়াল রাখতে হয়, টেন্সের ব্যাপারটা খেয়াল রাখতে হয়। সো প্লিজ এটা অবশ্যই আমরা মন দিয়ে সলভ করি, তারপর আমি সুন্দর করে বুঝাচ্ছি, সবাই লিখে ফেলি, কারণ এখানে অনেক ভুল হয়, এটার জন্য আর কখনো ভুল না হয় এটার জন্য লিখে ফেলি সবাই। তাহলে আমরা প্রথমে কি বলতে পারি, কোভিড-19 সংক্রমিত হয়, is transmitted, এটা বলতে পারি। অথবা সরাসরি নিজে নিজেই তো সংক্রমণ হয়, transmits, এটাও বলতে পারি। when people, আচ্ছা, when people breathe in air contaminated by droplets and small airborne particles, চলো তাহলে লিখি, is transmitted, বলে দিলাম। when people breathe যা আছে এটাই থাকলো, contaminated by droplets and small airborne particles containing the virus, জিরান পার্টিসিপল মনে আছে তো, অর্থাৎ যে কণার ভিতরে এগুলো মিশে থাকে, containing the virus, the risk of breathing this in dash highest when people dash in close proximity, people are in close proximity, তাই না। তারপর এরপর কি, ডি নাম্বারটা মানে সমস্যা আছে, ওটা না করি, এফ নাম্বারে আসি, but they dash over long distances particularly indoors, they inhale over, এটাও বলতে পারি। ট্রান্সমিশন মানে এখানে যা আছে তাই থাকলো, ট্রান্সমিশন অলসো কি হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, occurs if splashed, যেহেতু এটার সাথে ইডি তাহলে এটার সাথেও ইডি হবে, splash or sprayed with contaminated fluid in the eyes, nose or mouth and rarely via contaminated surfaces, অর্থাৎ আমরা যেরকম মনে করতাম যে সবকিছু একদম হেক্সাসোল দিয়ে ডোরে ডোলে মুছতে হবে, it doesn't work like that, তোমার নাকে চোখের ভিতরে প্রবেশ করলে তখনই সাধারণত হয়। people remain contagious,
সংক্রামক, আক্রান্ত, অন্যকে সংক্রমণ করতে পারে, এরকম থাকে ফর আপ টু 20 days, অ্যান্ড ড্যাশ দ্য ভাইরাস, স্প্রেড দ্য ভাইরাস, তাই না, মানুষ ছড়াতে পারে, ক্যান স্প্রেড দ্য ভাইরাস অথবা মে স্প্রেড দ্য ভাইরাস, ইভেন ইফ দে ড্যাশ সিমটমস, কি বলে যেতে পারে, দে হ্যাভ নট ডেভেলপড দ্য সিমটমস, তাদের ভিতরে সেইটার ওই বৈশিষ্ট্যগুলো দেখা দেয়নি, তারপরে হতে পারে। দেখতে পাচ্ছি ভুলে এখানে অন্য একটা উত্তর দেয়া, সো এটা আমরা দেখব না, আমরা মুখে মুখে সলভ করলাম, ওটাই উত্তর আমরা করে ফেললাম, বেশ ইজি ছিল। জাস্ট এই যে ছোট ব্যাপারটা কন্টেইনিং দ্য ভাইরাস, এগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন, কোথায় পার্টিসিপল হচ্ছে। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বস করে ফেললাম। এইবার চলো তাহলে ন্যারেশনটা দেখি। এইটা যেহেতু লাস্ট ন্যারেশন, সুতরাং প্লিজ আমরা সবাই খাতায় লিখে এটা সলভ করি, না হলে কিন্তু একটু ঝামেলা, তাই না? চলো তাহলে সবাই লিখতে থাকি, আমি সলভ করা শুরু করি। কার সাথে কার কথা হচ্ছে? একজন মহিলা ওমেনের সাথে কিং এর কথা হচ্ছে। ওহ মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। এখানে আমরা খেয়াল রাখবো, যখনই তুমি কিছু বলে সম্বোধন করছো, তুমি বলতে পারো স্যার, ম্যাডাম, ভাইয়া, আপু, যেটাই বলি, এখানে মাই লর্ড বললো, আমরা কি করব, অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া, অ্যাড্রেসিং অ্যাজ আপু, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, এভাবে করে বলবো। দ্য ওমেন, প্লিজ যেহেতু বলেছে রিকোয়েস্ট হবে, রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড। তারপর কি হলো, লেট হার হ্যাভ হিম, দ্য কিং সেড, রাজা বলল যে তাকে নিতে দাও। তাহলে এটা কি হবে, দ্য কিং সেড দেন she might be allowed to have him. এরপর রাজা আরো বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন আমার কাছে সবকিছুই ক্লিয়ার। তাহলে আমরা কি বলতে পারি, দ্য কিং সেড দ্যাট, নাও কি হয়ে যাবে, দেন হয়ে যাবে, শব্দ কিন্তু চেঞ্জ হয়ে, মনে রাখবো, হ্যাঁ, দেন এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম। তারপর কি আছে, পয়েন্টিং টু দ্য ওমেন, হি সেড টু দ্য সার্ভেন্ট, এগুলো যা ছিল তাই থাকবে, পয়েন্টিং টু দ্য ওমেন, হি আস্কড দ্য সার্ভেন্ট, give her the child, she is the mother of the baby. অর্থাৎ বলল, he asked the servant to give her the child, he added that she was the mother of the baby. তাহলে মোটামুটি হয়ে গেল, খুব একটা কঠিন কিছু ছিল না, পেরে গেলাম। এবার মডিফায়ার, আবারও এটা তো অনেকের একটা ঝামেলা হয়, তো খুব একটা ঝামেলা কিছু নাই, আমরা পারবো, এটা খুবই সহজ মনে হচ্ছে। A village doctor is a very dash person in the rural areas. Pre-modify the noun, নাউনটা কি, পারসন, কেমন পারসন, নিশ্চয়ই জনপ্রিয়, নিশ্চয়ই পরিচিত, নিশ্চয়ই একটা মানে বহুল প্রচলিত। তাহলে বলতে পারি যে একটা ফ্যামিলিয়ার পারসন, পপুলার পারসন, ইম্পর্টেন্ট পারসন, যেটা ভালো লাগে তুমি দিলা। হি ইজ ড্যাশ নোন অ্যাজ কোয়াক, তাহলে কি হবে, এটা কিভাবে সে পরিচিত, সবার কাছে পরিচিত, ইউজুয়ালি, ওয়াইডলি, অফটেন, প্রায়ই তাকে চেনা যায় সে একটা হাতুড়ে ডাক্তার হিসেবে, অথবা ইউজুয়ালি, সাধারণত তাকে চেনা হয় একজন হাতুড়ে ডাক্তার হিসেবে। করে ফেললাম। সি নাম্বারে আসি, প্রি মডিফাই দ্য নাউন। আ ভিলেজ ডক্টর ইজ নট আ ড্যাশ ডক্টর, কি হবে, সে নিশ্চয় অনেক ভালো কোয়ালিফাইড বা ট্রেইন ডক্টর না, কিংবা বলতে অ্যাকমপ্লিশ ডক্টর না, কোয়ালিফাইড ডক্টর না, বলে দিলাম। ডি নাম্বার আসে, ইউজুয়ালি সিটস ইন স্মল ডিসপেন্সারি, ডিসপেন্সারি মানে ওষুধ যেখানে বিক্রি করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, আচ্ছা তাহলে সে যে বসে, এটা কোথায় বসে, আমরা বলতে ইন দ্য ভিলেজ, হি সিটস ইন স্মল ডিসপেন্সারি ইন দ্য ভিলেজ। এই নাম্বারে আসি, হি ট্রিটস দ্য পেশেন্টস ড্যাশ, আমাদের একটা পার্টিসিপল ইউজ করতে হবে, তাহলে আমরা কি বলতে পারি, এইটা বেশ কঠিন তাই না, পার্টিসিপল ফ্রেজ বলেছে, শুধু পার্টিসিপল না, ফ্রেজ মানে কি, বেশ কয়েকটা শব্দ একসাথে থাকবে, তাহলে বলতে পারি যে টেকিং লিটল মানি, অথবা ট্রিটস দ্য পেশেন্টস, কি বলতে পারি, ইউজিং লোকাল মেডিসিন, অর্থাৎ গ্রাম্য যা শিকড় বাকড় ওষুধ বাসুদ ওগুলো দিয়ে করতে পারে,
তার মানে আমি শুধু একটা শব্দ বলবো না, ফ্রেজ যেহেতু কয়েকটা শব্দ বলবো, বলতে পারি টেকিং লিটল মানি, ইউজিং লোকাল মেডিসিন, এরকম করে বলতে পারি। এফ নাম্বারে এসে ভিলেজ ডক্টর ইজ নট আ ড্যাশ ম্যান। তারপরে কি আছে, হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড। একটু কমন সেন্স খাটাই। এরপরে লাইনটা যদি পড়ো, হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিন, সে কিন্তু বেশি দামি ব্যয়বহুল ওষুধ দিতে পারে না, তার মানে কি সে একটা গরিব মানুষ। তাহলে এবার এফ নাম্বারে আবার ফিরে যাই, চলো। ভিলেজ ডক্টর ইজ নট আ রিচ ম্যান, এটা বলতে পারি। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, নট ফার্নিশড বলতে পারি, কিংবা পুয়ারলি ফার্নিশড, এটাও বলতে পারি। কিংবা খুব সাধারণভাবে মডারেটলি ফার্নিশড, মানে খুব সাদামাটা ভাবে ফার্নিশড। হি ক্যানট সাপ্লাই কস্টলি মেডিসিন টু কার পেশেন্ট, তার পেশেন্ট, তাই না, হিজ পেশেন্টস অথবা পুয়ার পেশেন্টস, এটা বলতে পারি। আই নাম্বার আসে, ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ইন্টেন্সিফায়ার। মানে কি, ইন্টেন্স শব্দটা যদি চিন্তা করো, এর মানে হলো তীব্র। কেমন, তাহলে কি বলতে পারি, এটা কেমন সুন্দর। কেমন সুন্দর, অনেক সুন্দর। ইন্টেন্স ভাবে বললাম না, সাধারণত ভেরি শব্দটা আমরা ইন্টেন্সে ইউজ করে থাকি, ভেরি ফিউ। সো ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স, তাহলে কি বলতে পারি, পুয়ার ভিলেজার্স। হয়ে গেল। এবার চলো উত্তরটা দেখে ফেলি, আশা করি সবাই বুঝেছি। একমাত্র মনে হয় ঝামেলা যেটা বলতে পারো, ই নাম্বারে ছিল, এখানে কিন্তু বলে নাই শুধু একটা পার্টিসিপল ইউজ করতে, ইতে বলেছে পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে। আচ্ছা, এইখানে একটা কাহিনী হলো, ক্লজ আর ফ্রেজ এই পার্থক্য কি আমরা বুঝি? কেউ বুঝি কেউ বুঝি না, তাহলে একবার একটু বলে দিই। ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে এন্ড সাধারণত সাবজেক্টও থাকে সবসময়। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এন্ড এটা আমরা হাজার হাজার বার পড়েছি, তারপর কনফিউশন থাকে হোয়াট ইজ আ ফাইনাইট ভার্ব, যে ভার্বটা চেঞ্জ হতে পারে, গো থেকে গোজ হতে পারে, ওয়েন্ট হতে পারে, গন হতে পারে, এই যে টেন্সের সাথে চেঞ্জ হচ্ছে, সিঙ্গুলার প্লুরালে গো থেকে গোজ হচ্ছে। আর নন ফাইনাইট ভার্ব মানে কি, gerund participle infinitive, তাহলে এগুলো কিন্তু গোয়িং গোয়িংই থাকছে, টু ইটই থাকছে। সুতরাং ফ্রেজ মানে হলো সেখানে আমরা ওই যে গোয়িং অথবা টু গো এগুলো থাকবে, সাথে আরো শব্দ দাও, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তুমি খেয়াল করে দেখো, ই নাম্বারে টেকিং এ স্মল অ্যামাউন্ট অফ মানি, কোনো ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব নেই। ইউজিং লোকাল মেডিসিন, কোনো ফাইনাইট ভার্ব নাই, সেগুলো এইভাবে হবে। এবার চলো তাহলে কানেক্টরস ইউজ করব, যেটা একটা মজার জিনিস। সাধারণত কি থাকে, আগেগুলোতে দেখেছিলাম ওই যে ফর এক্সাম্পল, তারপর ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, ইন কনক্লুশন, কিংবা ফাইনালি। আমার মনে হয় এখানে এইটাই হবে। ঝটপট সবাই একটু করে ফেলি, তারপর আমি সলভ করে শুরু করব। Unemployment is a great problem in our country. Dash, it is a burning question of the day. তাহলে কি বলতে পারি, আসলেই, বাস্তবে, ইনডিড, অ্যাকচুয়ালি, রিয়েলি, সবই হতে পারে, তাই না? বি নাম্বারে আসি, ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বর্তমানে সাফার করছি, তাই না, বলতে পারি নাও বা কারেন্টলি। বলে দিলাম পৃথিবীর সব দেশেই ঝামেলায় ভুগে। সি নাম্বারে যাই, ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার। তাহলে কি হবে বলো তো, আমরা সি নাম্বারে চাইলে বাটও দিতে পারি, হাউএভারও দিতে পারি, কিন্তু হাউএভার সাধারণত তখনই দেয় যখন একটা কমা থাকে। এখানে যেহেতু কমা নাই, তাহলে বাট দিব, সেটাই আমার কাছে প্রেফারেবল মনে হচ্ছে। বাট বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফার অফ দিস সো কল্ড প্রবলেম। ডি নাম্বারে, নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইজ as acute as in our country। বলতে হবে আসলে, প্রকৃতপক্ষে, ট্রুলি, রিয়েলি, তাই না, এভাবে বলতে পারি আমরা। এবার এই নাম্বারে আসি, there are many reasons behind it। আচ্ছা, however, যাই হোক, there are many reasons behind it। এইবার তাহলে আমরা শুরু করবো কি, এফ নাম্বারে ফার্স্টলি, জি নাম্বারে সেকেন্ডলি, এইচ নাম্বারে থার্ডলি, আই নাম্বারে চাইলে তুমি অ্যাডিশনালি, বিসাইডস এগুলোও দিতে পারো। হ্যাঁ, মানে সুন্দর মতো আমরা এগুলো ঝটপট করে সলভ করলাম। যে নাম্বারে দেবো যে ফাইনালি, লাস্টলি, ইভেনচুয়ালি। তার মানে দেখতে পাচ্ছি কি, এই যে এফ থেকে শুরু হলো, এফ জি এইচ আই জে,
5টা মোটামুটি সবসময় বোর্ডে এইভাবেই আসে, আমরা শুধু ফার্স্টলি সেকেন্ডলি সুন্দর মতো বসাই দেবো, ডান। আবার শুরুগুলোও দেখো যে ইনডিড, রিয়েলি, নাও, অ্যাট প্রেজেন্ট, এইটাও কিন্তু আমরা আগের গুলাতেও দেখছি। তার মানে কি হলো যে সেন্টেন্স কানেক্টরস ঘুরে ফিরে একই জিনিসই আসে। এটা খুবই ইজি একটা জিনিস, তাই না? তাহলে যে আমরা আজকে 3টা সলভ করলাম, মোটামুটি হয়ে গেল না? আর কিন্তু প্যারা থাকবে না। তাহলে চলো সামনে আগাই। আমরা আবার যাব সিনোনিম অ্যান্টোনিম। হয়তো একটু কঠিন লাগতে পারে এটা, কারণ অবশ্যই ভোকাবুলারি ভালো জানা থাকতে হবে। ফার্টাইল মানে কি? উর্বর। সিনোনিম কি হতে পারে বলো তো? এই যে বেশ কঠিন, কিন্তু এটা কিন্তু পারছি না আমরা। এই জন্য বলতে হবে উর্বর মানে কি, যেখানে প্রোডাকশন ভালো হয়, উৎপাদন ভালো হয়, প্রোডাক্টিভ বলতে পারি। এন্ড এই কাজটা তোমরা পরীক্ষার হলে করতে পারো। কোনো শব্দ যদি মাথায় না আসে, কল্পনা করো ফার্টাইল মানে কি? উর্বর। উর্বর জমিতে কি হয়? ধান প্রডিউস করা হয়, তাহলে প্রডিউস থেকে প্রোডাক্টিভ বলতে পারি। এইভাবে কিন্তু করতে পারো। ইন্ডাস্ট্রিয়াস যে হলো খুব পরিশ্রমী, অ্যান্টোনিম কি? লেজি। হয়ে গেল। সিজলেসলি, সিজ মানে থামানো, বন্ধ করা, সিজলেস মানে যেটা থামানো হয় না। আর আমরা কি করব? যেই পার্টস অফ স্পিচ সেটাই রাখবো, সিজলেসলি। এলওয়াই আছে, এটা একটা অ্যাডভার্ব, আমরা এভাবেই রাখবো। তাহলে ক্রমাগত হচ্ছে, আমরা রিলেন্টলেসলি, কন্টিনিউয়াসলি, এগুলা বলতে পারি। ডি নাম্বার আসে লেজি, এটা হচ্ছে আমাদের আইডল, তাই না? ইনডোলেন্ট, সেটাও অলস হতে পারে। ই নাম্বারে লাভ কি হবে? হেট, খুব সহজ, আই হেট লাভ স্টোরিজ। এফ নাম্বারে স্ট্রং কি হবে? এনার্জেটিক, এটা বলতে পারি, তাই না? জি নাম্বারে মুভিং, যেটা চলমান, আর যেটা চলে না সেটা কি? ফিক্সড হয়ে আছে, সেটাও বলতে পারি, ফিক্সড। এইচ নাম্বারে রেসপেক্ট, অনার, ডিগনিটি। আইতে গ্রেটফুল মানে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আনগ্রেটফুল। যে নাম্বারে ডিভোশন, ডেডিকেশন কিংবা লয়ালটি বলে দিলাম, হয়ে গেল। এখানে মজার ব্যাপার খেয়াল করে দেখো, ডি নাম্বারে যে আইডল আছে, এইটা মানে হলো অলস। আইডল যেমন হলো ইন্ডিয়ান আইডল, আমেরিকান আইডল, সেটা মানে হলো একদম তুমি খুব পছন্দের কেউ, যাকে তুমি একদম অনুকরণ করতে চাও। কেমন? তাহলে আমরা কি মনে রাখবো? আইডল মানে লেজি, এই জন্য এখানে এলটা আগে। এই আইডল মানে ভালো, এই জন্য এখানে এলটা পরে। মনে থাকবে, এলটা আগে, এটা হলো লেজি। আরো একটা মজার ব্যাপার হলো, এই যে আমরা খেয়াল করলে দেখতে পাবো মুভিং জি নাম্বারে ছিল। আমরা সবখানে দেখেছি ভাইয়া যেই পার্টস অফ স্পিচ ওইটা কিন্তু রাখবো। যেমন কি এল ওয়াই ছিল সি তে, তাই না? কোথায়? সিজলেসলি লি রেখেছি আমরা। তাহলে এখানে আমরা কেন আইএনজি দিয়ে নেই জিতে? আমরা কেন এখানে বরং লিখেছি যে ফিক্সড? এর কারণ হলো এটা একটা পার্টিসিপল। পার্টিসিপল বলে এখানে আইএনজি যুক্ত। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এই শব্দগুলো সবই অ্যাডজেক্টিভ। চাইলে আমরা আনমুভিং লিখতে পারি, বাট ফিক্সড এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। পার্টস অফ স্পিচ যেন সেম হয়। কেমন? তাহলে বুঝতে পারলাম তো, আশা করি। এইবার তাহলে দেখি ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন। সহজ জিনিস, কঠিন কিচ্ছু নাই। এটা লেখারও দরকার নাই, অনেক লেখালেখি হয়েছে, অনেক পরিশ্রম সবাই করে ফেলেছি, মুখে মুখে শুনি। জন বলে আই ক্যান চপ সাম উড টুডে, এটা চেঞ্জে কিছু দেখছি না। জেরি বললো, হ্যাঁ রাইটার বললো, বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। যেহেতু আই হ্যাভ সংক্ষেপে আফ, তাহলে একটা অ্যাপোস্ট্রফি হবে। জেরি বললো আই এম দ্য বয়, তাহলে আবারও একটা অ্যাপোস্ট্রফি হবে, আর বয় শেষে ফুল স্টপ হবে। ইউ, বাট ইউর সাইজ, ইউর ভেরি স্মল ইন সাইজ, তাহলে কি হবে? ইউ, সবাক হইলো বা প্রশ্ন করলো, একটা প্রশ্নবোধক দিলাম। ইউ আর এখানে অ্যাপোস্ট্রফি হলো, নান। যেটা বলো সাইজ ডাজন্ট ম্যাটার ইন চপিং উড, কাঠ কাটবো আমি, এখানে আবার স্কিলটাই আসল, শক্তিটাই আসল, আমি বড় না, বয়সে ছোট, এটা ফ্যাক্টর না, যা আছে তাই থাকলো। Some of the big boys do not chop well. I've been chopping wood for a long time. I've এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, আর লং টাইম শেষে একটা ফুল স্টপ হবে। Very well, there's the X. Go ahead, see what you can do. তাহলে কি very well একটা ফুল স্টপ, there's টিটা বড় হাতের হবে, একটা অ্যাপোস্ট্রফি হবে, go ahead এখানে একটা ফুল স্টপ হবে, see
হোয়াট ইউ ক্যান ডু, এসটা বড় হাতের হবে, একটা কমা হবে। দ্যাট ওয়াজ কোয়াইট ইজি, তাই না? তাহলে কিন্তু আমরা পেরে গেলাম। এইবার তাহলে আমরা লাস্ট বোর্ড কোয়েশ্চেনের রাইটিং পোর্শনটা দেখব। এতক্ষণ অনেকগুলো দেখেছি, দেখে কি নিয়ে আছে, একটা ডিবেটিং ক্লাব লাগবে, সব একদম হুবহু সেম থাকবে। কি থাকবে? যে আমাদের স্কুলটা অনেক ভালো, অনেক জোস, কিন্তু এখানে ডিবেটিং ক্লাবে খুব দুঃখের বিষয়, লাস্টে আই therefore pray and hope that you would be kind enough to give us the permission or give the permission for setting up a debating club. প্রশ্ন দিলাম and oblige thereby, কাহিনী শেষ। খুবই সিম্পল, কিন্তু সবই একই রকম, যা ছিল তাই আছে। আমি সবসময় বলবো যে আলাদা করে মুখস্থ করার কিছু নাই, তোমার ফর্মাল লেটার বড় করে লেখার কিছু নাই। শুরুতে কি যে আমরা আপনাদের স্কুলের, আপনার কলেজের শিক্ষার্থী, আমরা খুব খুশি, এসব হাবিজাবি কথা সবখানে একই থাকে। লাস্টে দেখো ইউড বি কাইন্ড অফ টু টেক নেসেসারি স্টেপস, ওটা কিন্তু একই। এখন ওবিডিয়েন্টলি ইয়োর্স লিখে যে এরকম 3 জনের নাম লিখছে, 2 জনের নাম লিখছে, এটা দরকার নাই। তুমি বলতে পারো যে এক্স অথবা কুদ্দুস অথবা তোমার নামে লিখে দিলা অন বিহাফ অফ দি স্টুডেন্টস, দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। তার মানে এটা এতই সিম্পল, এটা দেখার কিছুই নাই, তাই না? আমরা বরং সামনে আগাই। ডে লেবার নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। Once again, nothing to explain. If you want to take a screenshot, you can. নিতেই পারি আমরা। শুরুতে আমরা ডিফাইন করলাম who is a day laborer. A day laborer is a person who works all day long for earning his living. অবশ্যই দিনমজুর মানেই তো সে সারাদিন কাজ করবে জীবিকা উপার্জনের জন্য। তারপর তার নিয়ে বলে he is a common figure. সে তো ভাই রেগুলার কাজকর্ম করে, তার ফ্যামিলি তার উপরে নির্ভর করে। তারপর হলো যে কি কি ধরনের কাজ করে, এই যে দেখো ক্যারিং ব্রিক্স, উড, স্টোনস, মাড, ডিগিং পন্ডস, মানে ভাই একদম মানে পুকুর খোঁড়া থেকে শুরু, রাস্তা খোঁড়াখুড়ি থেকে শুরু করে সে মানে নানা রকম লডি টানা, যে মাথার উপরে ইট টিট নিয়ে চলবে, সবই কিন্তু সে করে। সে কখন কাজ করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সারাদিন কাজ করে সে হিসেবে বেতনটা পায়। এরকম অনেক কিছু লিখলো। ফ্লোতে যদি বলি হু ইজ এ ডে লেবারার, যে সারাদিন কাজ করে, সে কিরকম মানুষ? সে আমাদের ফ্যামিলির মানে সোসাইটির কমন একটা ফিগার, তার উপরে সবাই নির্ভর করে, তার ফ্যামিলির। তারপর সে অনেক পরিশ্রম করে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। কি কি কাজ করে সেটাও বললাম। সবে বলে লাস্টে চলো দেখি, বললাম যে ভাই তাদের তো অনেক কষ্ট। ওই যে আমরা সরকারকে নিয়ে আসি, আমাদেরকে নিয়ে আসি যে উই শুড বি মোর কনসিডারেট টুয়ার্ডস, বানায় বানায় এরকম বলে দিবা, গভর্নমেন্ট শুড টেক ইনিশিয়েটিভস টু এনশিওর দে আর গেটিং পেইড প্রপারলি, এরকম বলে লাস্টে ইনফ্যাক্ট অর ফাইনালি ইন কনক্লুশন দ্য সার্ভিসেস অফ এ ডে লেবারার প্লেস। এখানে কি প্লেস হবে? প্লেস তো হবে না, যেহেতু এটা প্লুরাল, এখানে কিন্তু প্লে হবে। এই ছোট্ট ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, কারণ কি বলেছিলাম, গ্রামাটিক্যাল মিস্টেক করলে তোমার ইমপ্রেশনটা খারাপ হবে। আর অবশ্যই মনে রাখবা, যে কোনো লেখা টিচার পুরাটা যে খুব মনোযোগ দিয়ে পড়বেন, হয়তো নাও পড়তে পারেন, শুরুটা আর শেষটা, ইন্ট্রোডাকশন, কনক্লুশন অবশ্যই সুন্দর করে লিখবা। এরকম একটা ভুল যদি থাকে আর টিচারের এইটাই চোখে পড়লো, that will create a very bad impression. Do not fall into this trap. Be very cautious regarding এই গ্রামাটিক্যাল ব্যাপার। দেখলে না, খেয়াল করে ওই ঘুরে ফিরে সিঙ্গুলার না প্লুরাল, অ্যাক্টিভ না প্যাসিভ, ওগুলাই কিন্তু সবখানে কাজে আসছে। সো এইটা খুবই বেসিক, আমরা জাস্ট একটু মাথায় রাখবো, কেমন? লাস্ট বাট নট লিস্ট, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এগুলো আসলে মুখস্থ রাখতে হয়, কারণ এটা তথ্যবহুল, তো এই ধরনের প্যারাগ্রাফগুলো বানিয়ে লেখার সুযোগ কম। তুমি লিখতে পারো, বড় করে বলতে পারো যে ভাই বঙ্গবন্ধু স্যাটেলাইট তো অনেক চমৎকার, এটা ফলে অনেক উন্নতি হয়েছে। বাট এখানে তুমি যদি কিছু না জানো তথ্য, এটা কারা বানিয়েছে, কাদের আন্ডারে, এবং এটা কি উপকার হবে, কত বাজেট ছিল, এগুলো না জানলে কিন্তু তুমি লিখবা কিন্তু ভালো মার্কস পাবা না। সো প্লিজ টেক এ স্ক্রিনশট ইফ ইউ ওয়ান্ট টু। পরেরটাতেও চলে যায় ওয়ান্স এগেন, পরেরটা ব্যাখ্যা। এখানে নাথিং টু এক্সপ্লেইন, ডেসক্রিপটিভ মানে হলো জাস্ট ঠাস করে বলে যাওয়া, ব্যাখ্যা করে কিচ্ছু নাই। আশা করি সবাই নিয়েছি স্ক্রিনশট। তাহলে আমরা এত ধৈর্য ধরে এত কষ্ট করে ক্লাসটা করার জন্য তোমাদেরকে মন ভরে প্রাণ ভরে ধন্যবাদ জানাচ্ছি। আমার পিঠে যে জিনিসটি লেখা আছে, আমরা সবাই শিখবো, জিতবো, তাই না? সুতরাং শিখানোর কাজটা আমরা মোটামুটি চেষ্টা করলাম। যারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, যারা খাতায় লিখে করেছো, ভুলগুলো শেখার চেষ্টা করেছো, দে উইল ডেফিনেটলি লার্ন। আর জিতার ব্যাপারটা কিন্তু আমার হাতে নাই, এটা তোমাদের হাতে। পরীক্ষার হলে গিয়ে ভালো করে ঠান্ডা মাথায় বিজয় করে আসতে হবে। সো
লাস্ট কিছু ব্যাপার যে প্যারাগ্রাফ কতটুক লিখবো, 15 মার্কের জন্য মিনিমাম 3 বেশি লিখলে ভালো হয়। কেউ হাতের লেখা বড় না ছোট, দিস ডাজন্ট ম্যাটার, 2 পৃষ্ঠার কম যেন না হয়, 2.5 থেকে 3.5 হলে সুন্দর হয়। আবার 5 পৃষ্ঠা লেখার দরকার নেই, ইটস আ প্যারাগ্রাফ নট আ কম্পোজিশন, তাই না? সুতরাং এই তো, আর বলা ফর্মাল লেটার 1 পৃষ্ঠা হলে ভালো, বাম দিকে পৃষ্ঠা শুরু করবা, এই তো। So I really don't think there is anything else to tell you about. মোটামুটি যা বলা বলে দিয়েছি। এটা মাথায় রাখবা যে এখন তোমার সময়টা সুন্দরভাবে কাজে লাগাবা কিভাবে। রেগুলার অনেক কিছু পড়তে হবে, তাহলে পড়াটা হজম হবে। আর যদি পরীক্ষার আগের রাতের জন্য জমিয়ে রাখো, তখন কি হবে? বদ হজম হয়ে যাবে, পেট খারাপ, ডায়রিয়া হয়ে যাবে, এত পড়া নিতে পারবে না, সব বেরিয়ে যাবে। এবং ঘুম হবে না, খাওয়া হবে না, শরীর খারাপ, মন খারাপ, মেজাজ খারাপ, মাথা কাজ করবে না, এই টেনশনের ভিতরে পড়া যাবে না। এই জন্য এখন থেকে প্লিজ রেগুলার একটু পরিশ্রম করে তোমার পড়াশোনাটা ফ্লোতে নিয়ে আসো, ফ্লোতে নিয়ে আসো। কানেক্টর মনে আছে না? ইনডিড, হাউএভার, ফর এক্সাম্পল, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, ফাইনালি, এরকম ফ্লোতে ফ্লোতে আমরা করে ফেলবো, কেমন? সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। এত ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আশা করি ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে যা যা কনফিউশন ছিল অনেকখানি দূর হয়ে গেল। আর তারপরও যদি একটু কনফিউশন থেকে থাকে, থাকতেই পারে দু একটা জায়গায়, প্লিজ তোমার বোর্ডে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে একটু সলভ করে ফেলো। 60 মার্কের ভিতরে মিনিমাম 55-56 পাওয়া অ্যাবসলিউটলি পসিবল। আমার বিশ্বাস তোমরা কি 60-এ 60ও পেতে পারো। তো একটা কিছু কনফিউজ, মানে খুব বাজে প্রশ্ন থাকতে পারে বোর্ডে, যেটা কোন উত্তর হবে কেউ জানে না, সেরকম তো থাকে, সেটা বাদ দিয়ে 55+ পাওয়া অ্যাবসলিউটলি পসিবল। উই উইল মেক ইট হ্যাপেন ইনশাআল্লাহ। রাইটিং এ সুন্দর করে ফর্মাল লেটার লিখলে এবং প্যারাগ্রাফ সুন্দর করে লিখলে আশা করি যে 40-এর ভিতরে 30+ তো পাওয়া যেতেই পারে। সো তাহলে আমি ওইখানে 55, এখানে যদি 30 বা একটু বেশি পাই, আমি কিন্তু ভালো একটা মার্ক পাচ্ছি। সুতরাং চেষ্টা করবে কোনোভাবে যেন 85-এর নিচে মার্ক না নামে, কেমন? সো ইয়া, উইশিং ইউ নাথিং বাট দ্য বেস্ট ইন ইউর এক্সামস। ইনশাল্লাহ অনেক ভালো হবে। ধৈর্য ধরে ধীরে ধীরে আগাতে থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আর অবশ্যই ক্লাসটা কেমন হলো কমেন্টে জানিয়ে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং নিজেরা ডিসকাস করো যে কোন ব্যাপারটা না বুঝলে বা কি হলো, এগুলো নিয়ে নিজেরাও ডিসকাস করো, কমেন্টেও জানাও। অনেক অনেক দোয়া রইলো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।